নমস্কার। আজকের অর্থ বিশ্লেষণের আড্ডায় আপনাদের স্বাগত। আহ, আজকে আমাদের আলোচনার আড্ডার বিষয় হলো অগ্নিপথ স্কিম। এটা নিয়ে আমরা আলোচনায় যাব। আহ, তার আগে যেটা বলার সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আগের পর্যন্ত আগের যে আড্ডা সেগুলো সব শনিবার করে হতো, কিন্তু এবার থেকে আমরা রবিবার সন্ধ্যায় এই আড্ডায় আসবো এখন থেকে। আর এই আড্ডায় যেটা হবে, আজকের যে আড্ডা, তাতে আমরা অগ্নিপথ নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক অতীতে অগ্নিপথ নিয়ে সাংঘাতিক একটা আলোচনা এবং একটা আনরেস্ট তৈরি হয়েছিল দেশে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সেনাবাহিনীতে যে সৈন্যদের যে নেওয়া হয়, রিক্রুট করা হয়, তাতে তার যে নিয়ম, তাতে একটা পরিবর্তন এসছে। এবং সেই পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগে যেটা হতো যে সেনাবাহিনীতে দুটো ধরনের সার্ভিস কমিশন আছে। একটা হচ্ছে পার্মানেন্ট সার্ভিস কমিশন, যেখানে অফিসারদের নেওয়া হয়, আর একটা হচ্ছে শর্ট সার্ভিস কমিশন, যাতে সাধারণ সৈন্যদের নেওয়া হয়। তো আগে যে সাধারণ সৈন্যদের নেওয়া হতো সেনাবাহিনীতে, তাদের 10 থেকে 14 বছরের বা 15 বছরের জন্য রিক্রুট করা হতো। কিন্তু এখন সরকার একটি স্কিম এনেছেন এবং তাতে বলা হচ্ছে যে 10-15 বছরের জন্য আর তাদের রিক্রুট করা হবে না, এখন করা হবে 4 বছরের জন্য। এবং আগে যেটা হতো, 10-15 বছর যারা সৈন্যবাহিনীতে সৈন্য হিসেবে কাজ করতেন, তারপর আফটার রিটায়ারমেন্ট তারা সারা জীবন ধরে তারা পেনশন পেতেন। এবং তারপরে যেটা, এবং বিভিন্ন রকম মেডিকেল বেনিফিটস এগুলো তারা পেতেন। কিন্তু এখন যেটা হবে সেটা, এখন আর সেটা দেওয়া হবে না। 4 বছর বাদে তাদের একটা থোক টাকা দেওয়া হবে, সেটা হচ্ছে 11 লাখ টাকার মতো। এবং তারপর এবং এই সমস্ত অ্যাসোসিয়েটেড পেনশন, যেটা সারা জীবনের জন্য তারা পেতেন, এগুলো আর তারা পাবেন। তো এই স্কিমটি অ্যানাউন্সড হয়েছিল জুনের, আমার মনে হয় জুনের মাঝামাঝি, এবং তারপরেই একটা ব্যাপক একটা আনরেস্ট তৈরি হয় দেশে, এবং বহু জায়গায় বিক্ষোভ হয়, এবং আপনারা হয়তো দেখেছেন কিছু কিছু শহরে রেল স্টেশন এবং ট্রেনে ভাঙচুর চলে। এবং তারপরে যেটা সেনাবাহিনী বলে যে যারা এই সমস্ত ভাঙচুরের সাথে যুক্ত তাদেরকে আর রিক্রুট করা হবে না। এবং এটা নিয়ে একটা তর্ক বিতর্ক বিরোধী পক্ষের সাথে সরকার পক্ষের চলতে থাকে, এবং অনেক জায়গায় বিরোধীরা বলে যে ইমিডিয়েটলি এই স্কিম ফেরত নিতে হবে। কিন্তু সরকার সেটা কিছু হটেনি, এবং এর মধ্যে যেটা হয়েছে, এই নতুন যে স্কিম অগ্নিপথ, তাতে ইনফ্যাক্ট সেনাবাহিনীতে কিছু রিক্রুটমেন্ট হয়েও গেছে। প্রথম দফার যে রিক্রুটমেন্ট, তার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এবং তাতে কিছু রিক্রুটমেন্ট হয়েও গেছে। কিন্তু এই যে আপনারা এটা বুঝতেই পারছেন যে এটার এই সময়ের যে তর্ক বিতর্ক, তার পক্ষে অনেকে যেমন ছিলেন, বিপক্ষেও অনেকে ছিলেন। সুতরাং পক্ষেও কিছু যুক্তি আছে, বিপক্ষেও কিছু যুক্তি আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আজকের যিনি অতিথি, অতিথি বলা ভুল, তার কারণ উনিও ইনফ্যাক্ট অর্থ বিশ্লেষণের সাথে অনেকদিন থেকে যুক্ত, এবং আমাদের যে সাংগঠনিক কাজকর্ম তাতেও তিনি যুক্ত, এবং তাকে আপনারা খুব ভালোভাবেই চেনেন, কারণ তিনি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত লিখে থাকেন, বাংলা সংবাদপত্রগুলোতে। অধ্যাপক শৈবাল কর, উনি সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, ওয়েস্টার্ন কলকাতা, তার সাথে উনি যুক্ত অধ্যাপক হিসেবে। এবং এবং গবেষণায় প্রচুর গবেষণা করেন বিভিন্ন বিষয় নিয়ে, এবং এমনি এবং সাধারণ পাঠকদের জন্য রীতিমতো বাংলায় লিখে থাকেন। এবং সুতরাং আজকে আমরা শৈবালকে পেয়েছি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং আমরা আমাদের আলোচনা শুরু করব। কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, একজন বিশেষজ্ঞের মতামত আমরা নিয়েছি অগ্নিপথ স্কিম নিয়ে, তার কথা আমরা শুনে নেব। কিন্তু এই আলোচনা যাওয়ার আগে একটা কথা যারা শুনছেন তাদের জন্য, আমরা এই আড্ডার মধ্যে, গত আড্ডার মতো এবারেও কিন্তু আমরা আপনাদের অংশগ্রহণের একটা সুযোগ করে দেবো। আপনারা ফেসবুকে যারা কমেন্টস দেবেন, তাদের মধ্যে থেকে আমরা বেছে নেব যে কয়েকজনকে আমরা ইনফ্যাক্ট ইনভাইট করবো আমাদের আড্ডায় যোগ দেওয়ার জন্য। এবং সুতরাং আপনারা কমেন্টস লিখতে থাকুন কমেন্ট বক্সে, এবং আপনারা যথাসময়ে আপনাদের ডেকে নেবো আপনার মধ্যে। সুতরাং প্রথমে আমরা ওই আমাদের যিনি বিশেষজ্ঞ আছেন, ডক্টর আদিত্য ফান, তিনি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো, এবং তিনি এই আমাদের সৈন্যবাহিনীর যে অর্থনীতি, এটা নিয়ে
তার গবেষণা। সুতরাং তার বক্তব্য আমরা শুনিনি, সুতরাং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আলোচনা শুরু করব। The Agnipath scheme, which was notified by the Government of India on the 20th of June this year, the following needs to be known. Firstly, as is well known already, those who are recruited into the Indian Armed Forces via the Agnipath scheme will be known as Agniveers. The average, so the age limit for recruitment under this scheme is between 17.5 to 21 years. At present, the upper limit has been extended by a couple of years, which takes it to 23 years. There are also certain other facets, such as a 4-year service tenure for these Agniveers within the Indian Armed Forces. So when we are talking Indian Armed Forces, we are referring to all three of the services, namely the Indian Army, the Indian Navy, and the Indian Air Force. After these 4 years, 25% of the best performers will be absorbed into the Indian Armed Forces on a permanent basis, right? So there are, however, certain aspects to be understood. Firstly, the government is seeking to hire 46,000 candidates into the Indian Armed Forces every year via the Agnipath scheme. Also, the question is a popular one. What happens to the 75% who are not absorbed after the 4 years into the armed forces? So there are, in any case, certain benefits which apply to all candidates who are going to be absorbed via this scheme. What are these? So firstly, after your service, so even if you are one of the 75% who is not permanently absorbed at the end of your 4-year tenure, so you are going to receive under the Seva Nidhi package announced by the Government of India a sum of rupees 11.71 lakh. Okay. On top of that, there is also a significant amount which is available for each and every soldier recruited via the Agnipath scheme, which is a non-contributory insurance package, by the way, amounting to rupees 48 lakh. Again, a pretty big amount. On top of that, the soldiers who are hired via this scheme are free to complete their further degrees, etc., and will receive a skill certificate. Okay, so these are about benefits to the candidates. There are certainly other aspects to it which I am not spending too much of time on. However, it is important to understand from the point of view of the government and the armed forces why this scheme is important. So, firstly, let us understand that the budget which is available for defense in India being a developing country, so certainly the defense budget works out to be a pretty low share of GDP for us. In fact, we have a lower share, works out to be a pretty low share of GDP for us. In fact, we have a lower share allotted to defense as compared to a lot of other developing countries as well. So if I remember correctly, this would be between 2 to 2.5% of GDP over the recent years. Now, within this defense budget as well, there is the issue of the lion's share going towards revenue expenditure, right? So pension payments and so on, which leaves only about 25% or so for maintenance of equipment and procurement of new equipment and technologies, etc. Now, this 25%, obviously, as you would imagine, is making it very difficult to even pay for the ongoing contracts, right? The ongoing acquisitions and so on for the defense forces. So certainly it needs to be increased. Now, how does one do that? So an argument which is often put forth is that this should be done via increasing the defense budget as a whole. Now, certainly, it would be great to also understand how this additional money is to be raised, right? Or what other expenditure do we curtail in order to enable this increased expenditure on defense? Now, up until that is possible, we need to find ways of making do with the defense budget that we have. And this particular scheme is one way
by which the government will be able to reduce its revenue expenditure, thereby leaving more for its capital budget, so to speak. The other important rationale is that via this recruitment scheme, defense staff in India from 32 years to about 26 years of age. That is what we are seeking to do. Right, 32 years is certainly not an ideal average age, as you would imagine. Some of the leading armies globally and leading armed forces rather globally have an average age ranging between the mid to the late 20s. So certainly we would want to move in that direction. We would want to augment firepower, even if it is at the altar of substitution with some amount of manpower. So that is the other aspect to be understood. It is certainly better than recruiting ill-trained conscripts to fight your future wars, right? So, and certainly I would like to close on the note on the note by saying that it is not the primary responsibility of the armed forces to be an employment generator and guarantor in this country, or for that matter in any country. It is certainly, however, the responsibility of the armed forces to maintain the territorial integrity of our country, the sovereignty of our country. Thank you. ধন্যবাদ ডক্টর ভান। তো আমরা ডক্টর ভানের বক্তব্য শুনলাম এবং এর থেকে মোটামুটি এই অগ্নিপথ স্কিমটি সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। প্রথম কথা হচ্ছে যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে কেন এই স্কিমটি ইন্ট্রোডিউস করা হলো। মানে হঠাৎ তাকে 10 থেকে 14 বছরের জন্য শর্ট সার্ভিস কমিশনের সৈন্যদের নেওয়া হতো, হঠাৎ করে সেটা কমিয়ে 4 বছরের করা হলো কেন, সেটা একটা খুব বড় প্রশ্ন। এবং তার কিছু যুক্তি আমরা পেলাম, সেটা হচ্ছে যে মানে আমাদের যে ডিফেন্স বাজেট আছে সেটা তার থেকে ইনফ্যাক্ট এটা হয়, সেটা হচ্ছে যে আমরা সৈন্যদের জন্য যেমন খরচ হয় সেরকম ভাবে অস্ত্রশস্ত্র কেনার জন্য এবং প্রযুক্তিগত ব্যাপার স্যাপারের জন্য একটা সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ টাকা খরচ হয়। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সৈন্যদের আমাদের সেনাবাহিনীতে প্রায় 14 লক্ষ সৈন্য ইনফ্যাক্ট আমাদের সেনাবাহিনীর অংশ, এবং সেটা ইনফ্যাক্ট আমাদের যে সেনাবাহিনী সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটি বৃহৎ সেনাবাহিনী, এবং এই 14 লক্ষ সৈন্যকে যে স্যালারি দেওয়া হয় সেই খাতে অনেক খরচ হয় এবং এদের পেনশনের খরচ অনেক, এবং তার জন্য যেটা হচ্ছে ওই টেকনোলজিক্যাল সাইড এবং অস্ত্রশস্ত্র কেনার জন্য ইনফ্যাক্ট টাকা পয়সার ভাগ কম পড়ছে। তো সেটা একটি কারণ, এবং সেই জন্য এই পেনশনের বার্ডেন এবং স্যালারি খাতে যে খরচের যে ভার সেটা কমিয়ে আনা একটা উদ্দেশ্য, এবং সেটা আমার মনে হয় এটা একটা বড় ইস্যু আর কি। সুতরাং আমরা যেটা আলোচনার মধ্যে আমরা এই প্রসঙ্গগুলোকে কাজ করে যাই। সুতরাং আমরা প্রথমেই বলে রাখি যে এই মানে যুদ্ধ টুদ্ধ এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত, আমরা কেউ যুদ্ধ চাই না, মানে যুদ্ধ নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু আমি শৈবালের কাছে চলে যাবো এবার। শৈবাল, মানে এটা তো আমরা শুনলাম ডক্টর ভানের কাছ থেকে, এবার এই যে অ্যাপ্রিহেনশন যে এই সেনাবাহিনীর খরচ কমাতে হবে এবং এর জন্য ইনফ্যাক্ট এই শর্ট সার্ভিস কমিশনে নিয়োগের যে সময়সীমা সেটা কমিয়ে 10 থেকে 14 বছর থেকে 4 বছর করা হলো, এটা কি আরো কিছু যুক্তি আছে এর পেছনে? এটা আপনার মত কি? হ্যাঁ, ধন্যবাদ বিবেকানন্দ। আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এটাতে সরাসরি বা সাক্ষাৎ অংশগ্রহণ আগে করিনি, আমি ব্যাক অফিস কাজ করতাম এতদিন ধরে, অর্থ বিশ্লেষণের সঙ্গে জড়িত রয়েছি সেই হিসেবেই আর কি। আমি খুবই আনন্দিত, এবং বিবেকানন্দ এবং ডক্টর ভান যেভাবে প্রেজেন্ট করলেন গোটা ব্যাপারটা, তাতে খানিকটা সহজ হয়ে গেছে বোঝা যে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি, কোথায় ফোকাস হবে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটি বিবেকানন্দ করলেন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ধারণা, কারণ কেন হঠাৎ 14 বছর, যেটা স্ট্যান্ডার্ড ছিল 12 বছর থেকে 14 বছর, এবং একটা অপশন ছিল আমি যতদূর জানি যে মিলিটারি কিংবা যারা নেভি কিংবা এয়ারফোর্সে আছেন তারা সব দরকার মতো 8 থেকে 10 বছরের মধ্যে চাকরি ছাড়তে পারতেন যদি তাদের প্রয়োজন হতো, কিন্তু সেটাকে কমিয়ে প্রায় ম্যান্ডেটরি 4 বছর করা হলো, এবং সময়সীমাটা, ভর্তির সময়সীমাটা বা চাকরিতে আসার সময়সীমা 17.5 বছর থেকে 23 বছরের মধ্যে।
ফলে ধরা যাক 27 থেকে 21 বছর ইনফ্যাক্ট এই 1 বছরের জন্য 2 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, কারণ কোভিড এর 2 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি। হ্যাঁ, ফলে এফেক্টিভলি এখন 23 পর্যন্ত আর কি, হ্যাঁ 23 পর্যন্ত। কিন্তু এফেক্টিভলি কেউ 17.5 যদি ঢোকে তাহলে 4 বছর মানে সে 23.5 অ্যাকচুয়ালি কিন্তু রিটায়ার করে যাবে এই প্রোগ্রাম থেকে। অথবা যদি কেউ 23-এ ঢোকে তাহলে সে 27-এ রিটায়ার করে যাবে এই প্রোগ্রাম থেকে। এরপরে তাদের কিন্তু সমগ্র জীবন পড়ে আছে, এবং যেহেতু পেনশনের প্রকল্প থেকে সরকার এদের বাদ দিয়ে দিচ্ছেন, যে 25% থাকবে তারা ছাড়া বাকি 75% তো চাকরিতেই থাকবে না, ফলে তাদের পেনশন দেওয়ার প্রশ্ন ওঠে না। যারা থাকবে তারা কন্টিনিউ করবে এবং সেটা নিশ্চয়ই পুরনো পদ্ধতি অনুযায়ী হবে। আমি দুটো ব্যাপারে একটু আলোকপাত করি, তারপর আমার মনে হয় এটার সঙ্গে বৃহত্তর শ্রমবাজারে কি ঘটছে সেটার একটা সম্পর্ক টানা বোধহয় প্রয়োজন। কারণ না হলে শুধু এটা বলে যদি আমরা পাশ কাটি যেতে চাই যে চাকরি সৃষ্টি করা মিলিটারির কাজ নয়, অবশ্যই মিলিটারি তো দেশকে রক্ষা করবে, মিলিটারি কাজ চাকরি সৃষ্টি করা নয়। কিন্তু মিলিটারিতে যেটা পদ্ধতিগতভাবে বা প্রথাগতভাবে চলে এসেছিল এতদিন ধরে, সেটার পরিবর্তন কেন প্রয়োজন হলো সেটার একটা আলোচনা নিশ্চয়ই আমাদের কাছে প্রয়োজন। তো প্রাথমিকভাবে মনে হয় যে সরকার কিন্তু সবসময়তেই পেনশন বা সরকারি খাতে খরচ হবে এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করতে চায়। মানে আগের দিনকাল বদলে গিয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের মতো অনেকেই যারা 2003-4 এরকম সময় জয়েন করেছেন কেন্দ্রীয় সরকারি অফিসে কিংবা রাজ্য সরকারি অফিস বলতে এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং কেরালা বাদ দিয়ে আর কোথাও কিন্তু পেনশন স্কিম সেই অর্থে নেই। ফলে কেন্দ্রীয় সরকারি সিস্টেমে যারা ছিলেন, যেটা টিপিক্যালি ডিফেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, তারা কিন্তু 2004-এর পরে জয়েন করলে অনেকেই পেনশন ভুক্ত নন। অর্থাৎ তাদের প্রভিডেন্ট ফান্ড বা শুদ্ধ ভাষায় যাকে সোশ্যাল সিকিউরিটি বলে, যেটা রিটায়ারমেন্টের পরে পাওয়া যায়, সেটার প্রভিশন হয়তো আছে, কিন্তু পেনশনের সুবিধা অনেকের নেই, আমাদেরই নেই। এমন অনেকেই আমরা রয়েছি যাদের পেনশনের সুবিধা নেই। ফলে সরকার পেনশন দেবে না, এবং একটা বড় সেকশন যারা এখন চাকরিতে ঢুকবেন তারা পরবর্তীকালে নিজেদের সংস্থান রিটায়ারমেন্টের পরে বিশেষ করে নিজেদের ব্যবস্থা করতে হবে, এই মেসেজটা কিন্তু অনেকদিন ধরে রয়েছে। সুতরাং এটা যে খুব আকস্মিক তা বোধহয় নয়। যেটা আকস্মিক সেটা হলো ডিফেন্সের মতো এরকম একটি ভীষণ ক্রুশিয়াল ক্ষেত্রে সরকার কিছু বেনিফিট দিতে চাইছে না, শুধুমাত্র এককালীন একটা টাকা, যেটা পরিমাণ বেশি অবভিয়াসলি। কারণ ধরুন একটা ইন্স্যুরেন্স স্কিম দেওয়া হচ্ছে, যেটা ডক্টর ভানও বললেন যে কোনো কারণে ক্যাজুয়ালিটি হলে প্রায় 48 লক্ষ টাকা পাওয়া যাবে, কারণ জীবনের ঝুঁকি থেকেই যায় এই ধরনের প্রকল্পে চাকরি করার মধ্যে। আরেকটি হলো যে চাকরি ছাড়ার পরে 4 বছর চাকরি করার পর যখন তারা রিটায়ার করবেন, 75% অফ দি যারা রিক্রুটেড হয়েছিলেন তাদের 75% লেড অফ হবেন বা চাকরি চলে যাবে। তারা কিন্তু প্রায় 11.5 লাখ টাকা নিয়ে বাড়ি যাবেন, এবং তারপর সেটাকে ব্যবস্থা করতে হবে কিছু একটা খাতে ব্যবহারযোগ্য করে জীবন ধারণ করার জন্য, অথবা অন্য চাকরি সন্ধান করতে হবে। সমস্যা হলো যে কেন্দ্রীয় সরকার এর সঙ্গে কিন্তু অন্য কোনো হিসেব দেয়নি আমাদের কাছে, যাতে করে আমাদের মনে হতে পারে যে পেনশন চালিয়ে যাওয়া ভারতবর্ষের মতো দেশের পক্ষে খুব শক্ত। ফলে আপনারা যদি একটু অন্যান্য দেশের তথ্য ঘাটেন, এবং বিবেকানন্দ প্লিজ মাঝে মাঝে আমার কোনো বক্তব্যের সঙ্গে তোমার কিছু বলার কথা জয়েন করে দিতে পারো আর কি। তো আপনারা যারা অন্য দেশের কিছুটা তথ্য দেখে থাকেন, তারা জানবেন যে ইউরোপের দেশগুলোতে এখন পেনশন দেওয়ার, এবং আমেরিকাতে, কানাডাতে পেনশন দেওয়ার সমস্যা হচ্ছে কারণ সেখানে জনসংখ্যা কম। অর্থাৎ যে পরিমাণ মানুষ চাকরিতে ঢুকছেন এবং তুলনায় যে পরিমাণ মানুষ বয়োজ্যেষ্ঠ হচ্ছেন, রিটায়ার করছেন, তাদের মধ্যে একটা ডিসপ্যারিটি আছে। যেহেতু পপুলেশনের গ্রোথ কম, এজিং পপুলেশন বেশি, এক্স্যাক্টলি বয়স্ক মানুষের সংখ্যা বেশি তুলনায় ইয়াং মানুষের কম্প্যারিজনে আর কি। এবং এরা রিটায়ার করে যাচ্ছেন। আমরা লেবার ইকোনমিক্সে পড়তাম বা অন্য বহু ক্ষেত্রে পড়েছি, একটা বেবি বুমার জেনারেশন ছিল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্মান,
এবং সবাই 2011 সালে রিটায়ার করে যান। মোটামুটি 1950 থেকে 2011 পর্যন্ত 60 বছর, 61 বছর এরকম সময় রিটায়ার করে যান। সেই বেবি বুমারদের পেনশন জোগাতে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু হিমশিম খেয়েছে, কারণ যে পরিমাণ মানুষ চাকরিতে থাকলে এদের সংস্থান করা যায়, অর্থাৎ পেনশন তো সরকার এভাবে জমিয়ে রাখে না, তারা কোথাও না কোথাও একটা ট্রাস্ট হিসেবে ইনভেস্ট করে, ব্যবহার করে। এই কনসেপ্টটা খানিকটা নতুন, এটা আমরা হয়তো একটু পরে আলোচনা করবো। বিবেকানন্দ পাবলিক ইকোনমিক্স এর এক্সপার্ট, ও হয়তো খানিকটা এই বিষয়ে বলবে। শৈবাল, যেটা মানে আমাদের বোঝার সুবিধার জন্য এটা বলা উচিত, মানে পেনশন স্কিম কত রকমের হতে পারে। একটা হচ্ছে কন্ট্রিবিউটরি পেনশন স্কিম হতে পারে, আর একটা আমাদের পশ্চিমবঙ্গ এবং কেরালাতে যেরকম আছে সেটা হচ্ছে আমরা রিটায়ার করলেও বছর বছর সরকার আমাদের টাকা দেয়। তো যেগুলো কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, সেখানে ইনফ্যাক্ট এই অগ্নিপথে যে স্কিম ইন্ট্রোডিউস করা হয়েছে এখন, সেটা হচ্ছে অনেকটা সেই জাতীয় স্কিম। সেটা হচ্ছে ওনারা যে 4 বছর থাকবেন আর কি কমিশনের মধ্যে, সেই সময় যেটা হবে, ওনারা যে স্যালারি পাবেন তার থেকে 30% কেটে নেওয়া হবে, গিয়ে একটা ফান্ডে জমা করা হবে, সরকার একটা ম্যাচিং ফান্ড দেবে, সেটাও 30%। এমনি নর্মালি চাকুরি, ধরেন কেন্দ্রীয় সরকারি চাকুরিরত যারা আছেন বা তাদের ক্ষেত্রে 12.5% নিজেদের কন্ট্রিবিউশন, 12.5% হচ্ছে সরকারের কন্ট্রিবিউশন। একেবারে এইভাবেই হয়, ঠিকই। এবং তার মানে কি হচ্ছে, সরকারের এই 4 বছর তারা প্রত্যেক মাসে 30% অফ স্যালারি তারা দেবে, ঠিক আছে, আর 30% আমি দেবো, মানে আমি আমার নিজের জন্যই খরচ করছি, সেই টাকাই আমাকে ফেরত দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, বেসিক্যালি জমিয়ে রাখছি এবং সেটা পরে আমি সুদ সমেত ফেরত পাবো, কারণ সরকার আমার ওই ফান্ড ম্যানেজারের দায়িত্ব নিচ্ছে, যেটা আমাকে নিজে করতে হচ্ছে না এখন আর কি, এবং সেটা রিটায়ার করার পরে সুদ সমেত ফেরত পাওয়া যাবে। তো আমার বক্তব্য ছিল যে 11 লাখ টাকার যে হিসেব, মানে তার মধ্যে এই টাকাটা আছে, তাই তো? মানে আমার তো ধারণা, কারণ 11 লাখ টাকা তো এই মানে এই কিউমুলেটেড অ্যামাউন্টটা ফেরত পাবে যারা রিটায়ার করছে সেই সময়। আমি দিচ্ছি, কিন্তু মানে আমি ধরা যাক 4 বছর সেনাবাহিনীতে চাকরি করলাম, প্রত্যেক মাসে আমি 30% করে দিয়েছি, তার মানে 11 লাখ টাকা পুরো সরকার কিন্তু দিচ্ছে না, মানে না। হ্যাঁ, ওই একটা কন্ট্রিবিউশন যেটা থাকছে সরকারের পক্ষে, সেটা হয়তো 50% থাকবে এটার মধ্যে আর কি, কিন্তু জমানো টাকাটা বেশিরভাগই জওয়ানদের টাকা, সেটাই ফেরত আসবে সুদ সমেত খানিকটা 11 বছর পর, এই 4 বছর পর। সুতরাং সেই হিসেবে দেখতে গেলে সরকারের দায়িত্ব কতটা পেনশন বাবদ খরচ, তার কিন্তু একটা পরিষ্কার চিত্র থাকা উচিত ছিল, যেটা নেই। এবং এই যেহেতু সরকার ক্রমান্বয়ে বলে থাকেন বিভিন্ন চাকরির ক্ষেত্রেই যে পেনশন দেওয়া সম্ভব হচ্ছে না, পেনশনের খরচ বেশি হচ্ছে, এবং এটা মাঝে মাঝে হয়। আমরা গল্প ছলে বলতে পারি, আমার এক দাদু ছিলেন যিনি 30 বছর চাকরি করেছিলেন এবং 35 বছর পেনশন নিয়েছিলেন, রেলে চাকরি করতেন। ফলে সরকারের মনে হতেই পারে যে এদের কন্ট্রিবিউশন 30 বছরের পরে আরো কি করে এত পেনশন সরকার দিতে পারে। কিন্তু আসল সমস্যাটা হলো যে এই কন্ট্রিবিউশনটাই মানুষ শ্রম দান করে যে কন্ট্রিবিউট করছে, সেটা জাতীয় আয়ের ক্ষেত্রে হোক, উৎপাদনের ক্ষেত্রে হোক, তারই একটা সামান্য অংশ কিন্তু ফেরত আসছে। এটা সরকারের ট্যাক্স জাত টাকার একটা পোর্শন তার মধ্যে থাকতে পারে, এবং সরকার যে টাকাটা ব্যবহার করে এই পেনশন কালেকশনের মধ্যে দিয়ে, তার ধরুন ইন্টারেস্ট, সেই ইনভেস্টমেন্টের যে রিটার্ন, সেটাও কিন্তু পেনশন খাতে পরে ফেরত আসে। এটা কিন্তু সারা পৃথিবীর নিয়ম। ফলে কোন দেশে সরকারি যদি ক্লেম করে ও আমার সব টাকা খরচ হয়ে গেল পেনশন দিতে, আমি সেটা কমপ্লিটলি মেনে নিতে একটু অসুবিধার মধ্যে পড়ি, যদি না একমাত্র একটা সমস্যা দেখা যায় যে প্রচন্ড এজিং পপুলেশন, যেখানে অনেক লোক রিটায়ার করে যাচ্ছে কিন্তু তত লোক চাকরিতে নেই। কারণ একটা সিস্টেম হচ্ছে যে এই যে বিবেকানন্দ যে এক্সাম্পলটা বললেন, এটাকে পপুলারলি বলা হয় পে অ্যাজ ইউ গো, অর্থাৎ একটা করে পোর্শন আমি জমাতে থাকবো এবং সেই টাকাটা জমা হয়ে অ্যাকিউমুলেটেড হয়ে আমার কাছে ফেরত আসবে। এবার অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যারা নতুন চাকরিতে ঢুকছে তাদের টাকা দিয়ে যারা রিটায়ার করছেন তাদের পেমেন্ট হয়, কারণ তাদের থেকে ট্যাক্স নিচ্ছে, তাদের জমাটা হচ্ছে, কারণ তারা তো পরে পেনশন পাবে, তাদের এক্ষুনি পেনশন দেওয়ার তাড়া নেই সরকারের। ফলে তাদের অ্যাকিউমুলেটেড টাকা একটা পোর্শন এই পেনশন খাতে অনেক সময়তেই যায়। কিন্তু যদি নতুন লোক চাকরিতেই না ঢোকে, সেক্ষেত্রে সরকারের ক্ষেত্রে খুব মুশকিল হয় যে যারা পুরনো মানুষ রিটায়ার করে গেলেন তাদের সবাইকে একসঙ্গে টাকা দেওয়া, যেটা আমি এক্সাম্পল বলছিলাম বেবি বুমারদের ক্ষেত্রে হয়েছিল। মানে সরকার একটা বড় চাঙ্ক নিজেদের কফার থেকে দিতে বাধ্য হয়েছিল, কারণ একসঙ্গে কয়েক লক্ষ লোক রিটায়ার করে গেলেন আর কি। কিন্তু পে অ্যাজ ইউ গো সিস্টেমে
আমার ধারণা সরকারের বার্ডেন অনেক কম, মানে এই যে 2004 সাল থেকে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য বহু রাজ্য সরকার যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের যে সিস্টেম চালু করেছে, হ্যাঁ, তাতে কিন্তু সরকার মানে এই পে অ্যাজ ইউ মানে অন্য যে সিস্টেমে যাতে আমরা এই পশ্চিমবঙ্গের সারা জীবন মানে সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন পাবে, এই যে জিনিসে এখানে যে বার্ডেন, সেখানে ইয়াং জেনারেশন যতটা ওল্ড জেনারেশনকে পে করে, মানে যতটা বার্ডেন সরকারের হওয়ার কথা ওল্ড ইয়াং এই ডিভিশনটা যতটা ইম্পর্টেন্ট হয়, আমার ধারণা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে অতটা বোধহয় নয় সেটা, তাই তো? মানে যে ক্ষেত্রে সরকার এবং যিনি চাকরি করছেন দুজনে দিচ্ছেন সেক্ষেত্রে, তাই তো? পে অ্যাজ ইউ গো সিস্টেমে আমি আমার নিজের পে অ্যাজ ইউ গো সিস্টেম, তাই হওয়ার কথা। এই সম্ভাবনাটার কথা কেন বললাম, কারণ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পেনশন ফান্ডের কিন্তু যথাযথ ইউটিলাইজেশন করতে পারেনি সরকার, তাই তো? এরকম হয় যে ইনভেস্টমেন্ট করলাম, এবার তুমি যদি মনে করো যে সেই এনরনের বিখ্যাত করাপশনের কেস, এনরনের অনেকে জানবেন আপনারা যে এনরন কিন্তু তাদের সমস্ত কর্মচারীদের টাকা সামাও গ্যাম্বল করে উড়িয়ে দিয়েছিল, ফলে সমস্ত পেনশনের টাকা চলে যায় এবং আমেরিকান সরকারকে বেল আউট করতে হয়েছিল এনরনের সমস্যাকে। তা আমি অতটা যদি নাও যাই, কিছু ক্ষেত্রে এমন হতেই পারে যে সরকার যতটা রিটার্ন, আমি আরো এক্সাম্পল দিচ্ছি যেটা আমাদের প্রত্যেক দিনের এক্সাম্পল থেকে, প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স থেকে এটা উঠে আসে। যেমন ধরা যাক যে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম বলে একটা স্কিম আছে, যেটা কিন্তু বাজারে ইকুইটি হিসেবে অথবা অন্য কোনো ধরনের ইনভেস্টমেন্ট হিসেবে সরকার খাটায়। তা আপনারা যদি এনপিএস করেন, মাঝে মাঝে দেখবেন যে এনপিএস এ আপনি যত টাকা জমিয়েছেন সে টাকা কিন্তু পুরো বজায় নেই, কখনো সেটা বেড়েছে কখনো কমেছে, ঠিক যেরকম শেয়ার মার্কেটে ঘটে সেরকম। অর্থাৎ আপনি 50,000 টাকা রাখলেন, কিন্তু দেখলেন আপনার ফান্ড ভ্যালু বাজার যেহেতু ভালো চলছে না, ফলে 46,000 টাকা হয়ে গেছে, কিন্তু আপনার তো ফেরত পাওয়ার কথা 50,000 টাকা এবং তার সঙ্গে ইন্টারেস্ট। এই গ্যাপটা সরকার কভার করে। শৈবাল, ওই অগ্নিপথ স্কিমে আমরা অগ্নিপথ স্কিমে ফেরত চলে আসি, মানে মোটামুটি আমরা বুঝলাম। এবার অগ্নিপথ স্কিমে যেটা হলো, আগে এরা সারা জীবন পেনশন পেতেন 10 থেকে 14 বছর চাকরি করে রিটায়ার করার পর। এখন যেটা হচ্ছে 23 বছর বয়সে, 17 বছর বয়সে যিনি ঢুকছেন তিনি 21 বছরে, এবং যিনি 21 বছরে ঢুকছেন তিনি 25 বছরে সৈন্যবাহিনী থেকে রিটায়ার করে গেলেন, দিয়ে এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সিস্টেমে এলেন। যেটা কিন্তু আমার মনে হয় এবার এই দুটো যে পেনশন স্কিম আমরা বললাম, যেখানে সরকার সারা জীবনের দায়িত্ব নিচ্ছেন, এবং আরেকটা যেটা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড স্কিম, সেখানের যে তফাৎ, আমার ধারণা যারা সিপিএফ এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড স্কিমে আছেন, যাতে অগ্নিবীরদের ফেলার চেষ্টা হচ্ছে, তাতে আমার ধারণা ঝুঁকি অনেক বেশি, তাই তো? মানে সেটা একটা কনসার্ন, কেনই এত প্রোটেস্ট হচ্ছে অগ্নিপথ স্কিমের এগেনস্টে, তার একটা কারণ হচ্ছে এদের এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড স্কিমের আন্ডারে আনা হয়েছে, এবং তাতে যে তারা টাকা পাবেন এই 25 বছর বয়সে বা 21 বছর বয়সে, এইটা তাদের সারা জীবন এই ইনভেস্ট করে এর থেকে কতটা, এতে কি সারা জীবন চলতে পারে মানুষের? মানে এর ভবিষ্যৎ কি? মানে আমরা খুব ইয়াং জেনারেশন আমাদের দেশের, মানে ইয়াং পপুলেশন যারা সেনাবাহিনীতে গেছে, তাদেরকে আমরা 21 থেকে 25 বছর রিটায়ার করে দিলাম কিছু টাকা দিয়ে, রাইট? এবং তাদের আর দায়িত্ব দিলাম না। হ্যাঁ, এতে কি মানে এর সমস্যাটা কি? মানে এই যে প্রোটেস্ট হচ্ছে, আমার ধারণা এর সাথে একটা সম্পর্ক আছে, রাইট? হ্যাঁ, তো নিশ্চয়ই, কারণ হ্যাঁ অফকোর্স এটাই তো, হ্যাঁ, ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে আর কি এদের, রাইট? নিশ্চয়ই ঝুঁকি বেড়ে যাচ্ছে, কারণ দেখো যে এই বয়সে যারা চাকরিতে রয়েছে সেটা প্রাইম এজ, তো অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেক্ট করি যে গ্রাজুয়েট হয়ে বা কিংবা হাই স্কুলের পড়াশোনা শেষ করে লোকে চাকরিতে ঢুকবে এবং একটা বড় সময় কন্টিনিউ করবে। এই মাত্র 4 বছরের চাকরির পরে যে এক্সপিরিয়েন্স নিয়ে তারা বাইরে আসবেন, সেই এক্সপিরিয়েন্সের কিন্তু বাজারি দাম অন্যরকম, তাই না? কারণ জওয়ানদের বা যারা মিলিটারিতে সরাসরি রয়েছে কিংবা এয়ারফোর্সে রয়েছে, নেভিতে রয়েছে, তারা অনেক সময় অন্যান্য বিভিন্ন প্রফেশনে যুক্ত হয়ে পড়েন। কারণ সিকিউরিটি প্রফেশনাল হতে পারেন কিংবা ধরা যাক পুলিশে জয়েন করতে পারেন, কারণ তাদের এক ধরনের ট্রেনিং নেওয়া থাকছে, সেটার বেনিফিটটা এরা পাবেন। কিন্তু এটার মধ্যে তো একটা অনিশ্চয়তা আছে, কারণ এরাই তো এক্সক্লুসিভ নন। এদের সঙ্গে আমি শ্রমবাজারের চিত্রটা একটু বলার চেষ্টা করব যে কত ইয়াং ছেলে মেয়ে অ্যাকচুয়ালি চাকরির জন্য এই মুহূর্তে রয়েছে, তাদের সঙ্গে কিন্তু আবার কম্পিট করতে হবে লেবার মার্কেটে এসে বা শ্রমবাজারে এসে। ফলে এটা যে খুব মসৃণ হবে যে এই চাকরি ছিল এবং তারপর তারা রাজ্যে ফেরত গিয়ে হয় ওই 11 লাখ টাকা কিংবা আরো কিছু টাকা ধরা যাক জমানো হলো আর কি স্যালারি থেকে,
সেটাকে বিনিয়োগ করে ছোট দোকান করবে কি ব্যবসা করবে কিংবা অন্য কোনো খাতে ফার্মিং বা অন্য কোনো খাতে খরচ করবে, এটা একটা যেমন জীবন ধারণের রাস্তা হতে পারে পরবর্তী সময়ের জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এরা ফেরত গিয়ে নতুন করে চাকরির সন্ধানে বেরোবে, এবং সেখানে কিন্তু এরা ওপেন বাজারে, ওপেন খোলা শ্রম বাজারে অন্য অনেকের সঙ্গে কম্পিট করবেন। সেই কম্পিটিশনের কোনো চিত্র আমাদের কাছে নেই এই মুহূর্তে, এবং একটা দায়িত্ব খানিকটা এসে যায়। এখানে ঝুঁকি কোনো কম্পিটিশনে ঝুঁকি নিশ্চয়ই, কারণ একটা প্রাইম টাইম মানে এই বাজারের যে সেইটা ছিল। এবং ইনফ্যাক্ট আমরা যারা চাকরি করি তারাও আমরা জানি, মানে যারা আমাদের যারা সহকর্মী যারা কেন্দ্রীয় সরকারে চাকরি করেন এবং যাদের লাইফ লং পেনশন নেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মতো, বা আমরা পশ্চিমবঙ্গ সরকারি যারা মাস্টারমশাইয়ের চাকরি করি, তারা কিন্তু সবসময় একটা আশঙ্কায় ভোগেন। এবং সেই এবার আপনারা বুঝতে পারবেন নিজেদের অভিজ্ঞতা বা নিজেদের মানে যারা চারপাশে যারা আছেন আমাদের, তাদের সবারই অ্যাপ্রিহেনশন আছে। এবং সেইটা কিন্তু অনেক কম বয়সে আমরা একটা আমাদের জনসংখ্যার একটা অংশকে তার মধ্যে আমরা ঠেলে দিচ্ছি আর কি। মানে যাদের আগে তাদের একটা অ্যাসিওর্ড একটা ইনকাম ছিল, একটা একটা মানে সারা জীবনের একটা নিশ্চয়তা ছিল ইনকামে, সেটা আমরা সরিয়ে নিচ্ছি। এবং সেটা ইনফ্যাক্ট মানে সেটার এই যে এত প্রোটেস্ট হচ্ছে তার একটা মূল কারণ হচ্ছে সেইটা। এবং এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কতটা সিগনিফিকেন্ট, মানে ইনফ্যাক্ট কত লোক কত মানুষ এর ফলে এফেক্টেড হবেন বা কতগুলো ফ্যামিলি এফেক্টেড হবেন। আমাদের সৈন্যবাহিনীতে আমাদের যে ওয়ার্কিং এজ পপুলেশন তার কত শতাংশ যেতেন বা যান, সেটা নিয়ে শৈবালের কি কোনো ধারণা? আমার কাছে এর কোনো সরাসরি স্ট্যাটিস্টিক্স নেই। আরেকটা অদ্ভুত ব্যাপার, আমি ডক্টর ভান বললেন অবশ্য কত চাকরি হচ্ছে, কিন্তু যদি রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখো যেটা ইউপিএস বা এরকম কিছুটার মধ্যে দিয়ে আসছে, তাতে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বলছে না প্রাথমিকভাবে। যেটা বলছে সেটা হচ্ছে যে এই 17 থেকে 21 বা 17 থেকে 23-এর মধ্যে চাকরি হবে এবং রোজগারের ইত্যাদি গুলো বলছে, কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি বলছে না। কারণ আমার ধারণা 86 বা 87টা বিভিন্ন মডিউলে এই ধরনের রিক্রুটমেন্ট হবে, বিভিন্ন রাজ্যে হবে, বিভিন্ন শহরে হবে, এবং তার মধ্যে দিয়ে আমার ধারণা একটা লোকাল যারা 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 শ্রমবাজারে জয়েন করতে চান তার একটা বড় পোর্শন থাকবে। এই সংখ্যাটা কিন্তু কম নয়, মানে খুব রুল অফ থাম হিসেবে ব্যবহার করলেও ধরা যাক পাঞ্জাব থেকে কিংবা উত্তর পূর্বাঞ্চল থেকে কিংবা দক্ষিণ ভারত থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকেও কম নয়, একটা বড় সংখ্যক যুবক কিন্তু এতে জয়েন করে, এই ধরনের চাকরিতে জয়েন করে, এবং তারা যদি না খুব ডিফিকাল্ট কোনো সিচুয়েশনে গিয়ে পড়তে বাধ্য হন, তাহলে কিন্তু মোটামুটি একটা গ্রাসাচ্ছাদন এবং জীবন ধারণের উপায় এর মধ্যে থাকে অবভিয়াসলি। কারণ বিভিন্ন ধরনের চাকরি তো হয় সৈন্যবাহিনীতে, সবই যে একেবারে ফ্রন্টে গিয়ে চাকরি করতে হয় তা নয়। সেইটাতে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, কারণ এই মুহূর্তে যারা ফ্রন্টে গিয়ে যুদ্ধ করছেন তাদের তো এক ধরনের জীবনের ঝুঁকি রয়েছে, কিন্তু বাকি যারা এটা করবেন না তাদের কেন 4 বছরে রিটায়ার করতে হবে, এই ব্যাপারটাও আমার কাছে খুব পরিষ্কার না। কারণ তারা তো কর্মক্ষম থাকবেন এরপরেও, অ্যাকচুয়ালি এরা প্রাইম এজে রয়েছে, এই সময় রিটায়ার করার কোনো কারণ নেই। আমি যেটা প্রাথমিকভাবে মনে করেছিলাম, একটু জাস্ট অ্যাড করি, তারপর বিবেকানন্দ আবার সূত্রটা ধরবেন নিশ্চয়ই, সেটা হচ্ছে এটা খানিকটা শ্রমবাজারের রেশনিং এর মতো। মানে তুমিও 4 বছর চাকরি করবে, আমিও 4 বছর চাকরি করব, এবং বিভিন্ন পরিবার থেকে এই ধরনের জওয়ানরা এসে জয়েন করবেন সেনাবাহিনীতে, এবং তারপর 4 বছর পর তারা চলে যাবেন, অন্য একটি পরিবারের লোকেরা চাকরি পাবেন। এই রেশনিং এর বা কি প্রয়োজন হলো সেটাও আমার কাছে পরিষ্কার নয়। কারণ কিছু মানুষ তো কন্টিনিউয়াস রিটায়ার করেন এবং তাদের শূন্য স্থানগুলোই তো ভর্তি হয় জওয়ানদের দিয়ে, যারা নতুন জয়েন করছেন। এটা তো সমস্ত সংস্থার ক্ষেত্রে সত্যি। এটা কি আর্মির ক্ষেত্রে বা এয়ারফোর্স বা নেভির ক্ষেত্রে সত্যি নয়? এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমার মনে হয় এই যে ইয়াং ছেলেমেয়েরা বা ছেলেরা, বিশেষ করে মহিলারাও আমার ধারণা এখন অনেকেই জয়েন করেন আর্মিতে বা এয়ারফোর্সে, তারা যে স্যাক্রিফাইসটা করছেন সেই স্যাক্রিফাইস কি উপরের মহলের অফিসাররা করছেন? তার পুরো উপমহলের অফিসারদের কি স্যালারি কম নিতে বলা হচ্ছে? যে তাদের বলা হচ্ছে তারা পেনশন কম নেবেন, তা তো বলা হচ্ছে না। ফলে একটা বার্ডেন ট্রান্সফার করা হচ্ছে ইয়াং ছেলেমেয়েদের উপরে, যারা কিন্তু এমনিতেই প্রায় 10% এবং কোভিড সংক্রান্ত পিরিয়ডটা যদি বাদও দিই, গত 20 বছরে
যেখানে আনএমপ্লয়মেন্ট রেটটা 12% নিচে নামেনি, তার উপর এই আনএমপ্লয়মেন্টের দায়িত্বটা আরো বাড়িয়ে দেওয়া, এটা কি ধরনের জাস্টিস আমি জানি না। ডক্টর ভারন বললেন যে এটা জিডিপির 1-2% খরচ করে এবং বাকিটা যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র কিনতে খরচ হয়। যদি আপনারা বাজেট হিসেব দেখেন সরকারের, অন্তত 2022-এর বাজেট হিসেব দেখেন, তাহলে 15.6% বাজেটের খরচ কিন্তু ডিফেন্সে গেছে। একটা দেশের বাজেট তার 15.6% কিন্তু ডিফেন্সে অ্যালোকেটেড হয়েছে। এটা কি খুব কম একটা উন্নয়নশীল দেশের পক্ষে? যদি আমাকে যুদ্ধ করতেই হয়, তাহলে যদি তার ডিপেন্ডেন্স যদি প্রচন্ড রকম যন্ত্রপাতির ওপর হয়, তাহলে তো রিক্রুটমেন্টই বন্ধ করে দিতে পারে। কারণ এখন তো শুধুই বোতাম টিপে যদি যুদ্ধ করা যায়, তাহলে কাউকেই রিক্রুট করার দরকার নেই। কিন্তু এই 4 বছরের রিক্রুটমেন্ট, বয়স কমিয়ে এনে রিক্রুটমেন্ট করা, তাদের ইয়াং এজে রিটায়ার করিয়ে দেওয়া, এর যুক্তিগ্রাহ্য কারণগুলো কিন্তু সরকারের কাছে খুব পরিষ্কারভাবে সরকারের তরফ থেকে খুব পরিষ্কারভাবে পেশ করা হয়েছে বলে আমি মনে করি না। এর বিরুদ্ধে মত থাকতেই পারে, কিন্তু অ্যাপারেন্টলি নেই। ঠিক আছে শৈবাল, এবার আমি একটু মানে ডেভিলস অ্যাডভোকেট হব আর কি। কিন্তু মানে আমার কাছে একটা পরিসংখ্যান আমি দেখলাম, সেটা হচ্ছে যে মানে আমাদের সরকারি যে কর্মীদের যে সংখ্যা, তার মাত্র 0.5% অ্যাকচুয়ালি আর্ম ফোর্সে এমপ্লয়। সেটা মনে হয় খুব খুব সামান্য আর কি অ্যাপারেন্টলি। মানে অ্যাবসলিউট সংখ্যাটা হয়তো অনেক বড় দেখাবে, কিন্তু শতাংশের হিসেবে সেটা খুব একটা বেশি নয়। সুতরাং মানে কত লোককে আমরা এই স্কিম দিয়ে অ্যাকচুয়ালি মানে তাদেরকে আমরা বিপদে ফেলছি, সেই সংখ্যাটা খুব বেশি নাও হতে পারে। দেখো, সেই হিসেবে বললে সরকারি সংস্থায় কত পার্সেন্ট লোক ভারতবর্ষে চাকরিই করেন? হ্যাঁ, তার 0.5% আবার আর্ম ফোর্সে। হ্যাঁ, সুতরাং 7%-এ 0. হ্যাঁ, বেসরকারি বা এবং বিভিন্ন সরকারি দপ্তরে বেশি নয়। দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা অ্যাপ্রিহেনশন, কেন এটা দরকার, মানে কেন মানে সেটা আমি আরো কিছু ডেভিলস অ্যাডভোকেটের কাজ আমি করবো, মানে তর্কের যে উল্টো দিকটা সেটা আমি আসবো। কিন্তু তার আগে আরেকটা জিনিস আমার মনে হয় ইম্পর্টেন্ট, মানে এটার মানে শৈবালকে সমর্থন করার জন্য, শৈবালের সমর্থনে এটা বলা উচিত, সেটা হচ্ছে যে মানে এই যে সেনাবাহিনীতে যাওয়ার প্রবণতা, মানে এটা কিন্তু মানে আমরা কিন্তু যে সৈন্যবাহিনীর যে অংশটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে শর্ট সার্ভিস কমিশন, মানে অফিসার এই সমস্ত র্যাঙ্ক নিয়ে, মানে কর্নেল, মেজর, লেফটেন্যান্ট, এদের নিয়ে কথা বলছি, মানে সাধারণ সৈন্য, পদাতিক সৈন্য, হ্যাঁ, এদের নিয়ে কথা বলছি। এবং এইখানে যারা রিক্রুটেড হন তারা কিন্তু অনেকেই খুব দরিদ্র ফ্যামিলির ডাকাবুকো ছেলেপুলে, তারা কিন্তু যায়, মানে হয়তো তার অন্য কোথাও যাওয়ার সেরকম কোনো সুযোগ নেই, পড়াশোনা খুব ভালো করে শেখেনি, কিন্তু ডাকাবুকো ছেলে, এরা কিন্তু অনেকে সৈন্যবাহিনীর এই কমিশনগুলোতে যান। এবং তাদেরকে ইনফ্যাক্ট তাদের পরিবার যে ছেড়ে দিচ্ছে, তার একটা ঝুঁকি তো আছে, জীবনের ঝুঁকি আছে। একটা বাচ্চা ছেলে, তাকে আমি 17 বছর বয়সে সৈন্যবাহিনীতে পাঠাচ্ছি, আমি জানি যে জীবনের ঝুঁকি আছে, যুদ্ধে যেতে হতে পারে। আর আরেকটা বিষয় বিবেকানন্দ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই যারা আজকে কর্নেল, লেফটেন্যান্ট হয়েছেন, তারাও কিন্তু কোনো না কোনো সময়তে খুব লোয়ার র্যাঙ্ক থেকে শুরু করেছেন, ক্যাপ্টেনের পদ থেকে কিংবা তার নিচে মেজরের পদ থেকে। কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি যে আমাদের যে দরিদ্র, যে মানে ভারতবর্ষের জনসংখ্যায় দরিদ্র মানুষের সংখ্যা তো অনেক বেশি। এই শর্ট সার্ভিস কমিশনের যে ইনটেক আর কি, সেখানে কিন্তু আমার ধারণা দরিদ্র ফ্যামিলিগুলির সংখ্যা, মানে তাদের পার্টিসিপেশন অনেক বেশি। এবং যখন আমরা এরকম একটা স্কিম নিচ্ছি, তখন কিন্তু এদেরকে এটা এফেক্ট করে, মানে সমাজের উঁচুতলার লোকজনকে নয়, তাই। এবার সেইটা কিন্তু একটা মানে ইনইকুয়ালিটির একটা গল্প কিন্তু আসছে। মানে অ্যাকচুয়ালি মানে আমাদের যে সরকারের উদ্দেশ্য হচ্ছে যে দারিদ্র দূরীকরণ এবং দরিদ্র লোকদের সাহায্য করা, কিন্তু এখানে এটা হচ্ছে এই স্কিমের ফলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে মানে যারা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে সরকার কিভাবে সাহায্য করবে। সেগুলোর একটা রূপরেখা থাকা উচিত, সেটা এই স্কিমে কিছুটা আছেও, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে এই দরিদ্র শ্রেণীর যারা দরিদ্র পরিবারগুলি, তারা কিন্তু মানে বেশ ভালোভাবে, যারা এই সেনাবাহিনী যাদের কাছে একটা আশা ভরসার জায়গা ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু বিক্ষোভের একটা বড় কারণ।
আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে সৈন্যবাহিনীর দিক থেকে যদি আমরা দেখি তাহলে ডেফিনেটলি এখন যেটা দরকার, মানে আমরা কেউ এত ডিফেন্স বাজেট, মানে আমি অন্তত চাই না, কেউ কেউ আমাদের দেশে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে মানে ইনফ্যাক্ট বা সেনাবাহিনী সমর্থনে আমরা সবসময় কথা বলি, কিন্তু সেনাবাহিনীর খরচ আর বাড়ানো উচিত কিনা সেটা একটা বড় প্রশ্ন। মানে ইনফ্যাক্ট ডক্টর ভানের কথাতেও যেটা আসলো সেটা হচ্ছে যে সেনাবাহিনীর বাজেট যদি বাড়াতে হয় তাহলে কোথা থেকে কমিয়ে বাড়াবো? আমি কি শিক্ষা, স্বাস্থ্য এইসব জায়গা থেকে বরাদ্দ ছেটে সেনাবাহিনীতে দেবো? অবশ্যই নয়। মানে আমরা অর্থনীতির মানুষ হিসেবে আমরা সবসময় যেটা মনে করি সেটা হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত রাস্তাঘাট তৈরি এই দিকেই আমাদের ইয়ে করা উচিত, খরচের প্রবণতা সেদিকে যাওয়া উচিত। সেনাবাহিনী রাখারও দরকার নেই, ইনফ্যাক্ট সেনাবাহিনীর খরচ কমানোই উচিত। সেই গুপি বাঘাতে বলেছিল না, মানে ওরে হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি তা বল। ওই যুদ্ধ করে সত্যি সত্যি যুদ্ধের কোনো দরকার নেই, সেটা ডিপ্লোম্যাসি বা এইসব দিয়ে রিপ্লেসড হতে পারে, এবং তাতে এই কথায় কথায় যুদ্ধের জিগির তোলা, মানে যেটা এখন চলে ভারতীয় রাজনীতিতে, তাতে হয়তো অনেক কিছু রাজনীতির স্বার্থ সিদ্ধি হয়, কিন্তু সত্যি সত্যি কতটা কাজ হয়। এবং আর একটা জিনিস আমরা জানি যে সেনাবাহিনীতে দুর্নীতির পরিমাণ কিন্তু অনেক। আমরা ভাবি যে সেনাবাহিনী খুব ডিসিপ্লিন, সাংঘাতিক একটা ভালো একটা জায়গা, কিন্তু আমরা যত দুর্নীতির খবর শুনি, মানে বন্দুক কেনা, কামান কেনা, জামা কাপড় কেনা, সাবমেরিন কেনা, সব জায়গায় দুর্নীতি ভর্তি। ঠিকই, কিন্তু সেটাও খুব ওপর মহলে, এই জওয়ানদের মারফত সেটা অনেক কম হয়। হ্যাঁ, জওয়ানদের হয়তো ছোট দুর্নীতির আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু মানে পুকুর চুরি যাকে বলে সেটা যেটা হয় সেটা কিন্তু উপর মহলে, এবং এই 15% অফ দ্য বাজেট যেটা অ্যালোকেটেড হয় এর থেকেই হয়। হ্যাঁ, সুতরাং সেনাবাহিনী সম্পর্কে আমি জানি না, হয়তো খরচ কমানোই উচিত, কিন্তু খরচ কমাবো কিভাবে সেটা হচ্ছে প্রশ্ন। এবার এখানে ডক্টর ভানকে আমি সমর্থন করবো। মানে এখন যে যুদ্ধের যেভাবে হচ্ছে, আমরা তো মাঝে মাঝেই যুদ্ধ দেখি, এখন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, এখন দেখেছি ইরাকে যুদ্ধ হয়েছে, বা আমেরিকা তো মাঝে মাঝে এদিক সেদিক গিয়ে যুদ্ধ করে, বা চীন যুদ্ধ করে, এবং সেখানে দেখা যাচ্ছে কিন্তু এইসব মিসাইল, প্লেন, হ্যাঁ, এইসব দিয়ে যুদ্ধ হয়। মানে ইনফ্যাক্ট মানুষকে সোজাসুজি গিয়ে, মানে আগে যেমন সেই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আর হয় কোথায় এখন, প্রায় ছোট লোকে যুদ্ধ করতে যাচ্ছে, বা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে আমরা সব সিনেমা দেখি, লোকে সত্যি সত্যি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করছে, সেইটার জায়গাটা কিন্তু এখন অনেক কমে এসছে টেকনোলজির দৌলতে। এবং সেটা হয়তো ডিজায়ারেবল, কারণ মানুষের প্রাণ যাক এটা আমরা চাই না। মানে মিসাইল ছুড়ে প্রাণ যায় তাতে ঠিক আছে, যারা যুদ্ধ করেন তাতে মনে করেন, কিন্তু সব প্রিসিশন স্ট্রাইক এসব কিসব বলেন, কিন্তু তাতে সত্যি সত্যি অনেক লোক মারা যায়, তাই। এবং কিন্তু আমাদের নিজেদের সৈন্যদের প্রাণ যাবে কোনো দেশ চায় না, সুতরাং তারা সৈন্যদের প্রথম ক্ষেত্রে যে যুদ্ধ ক্ষেত্রে পাঠানো হবে সেটা তারা চান না। সুতরাং এই যুদ্ধটা টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারের জায়গায় দাঁড়িয়ে গেছে, এবং সেক্ষেত্রে সত্যি সত্যি এত বড় সৈন্যবাহিনী, 14 লক্ষ মানুষের সৈন্যবাহিনী রাখার দরকার আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। পৃথিবীর সমস্ত বড় দেশ, আমরা তাদের মধ্যেও ভারতবর্ষের সৈন্যবাহিনীর আকার অনেক বেশি, সুতরাং সেক্ষেত্রে হয়তো সৈন্যবাহিনীতে লোক কমানো উচিত, এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেভাবে কমানোর চেষ্টা করা হচ্ছে সেইটা একটা প্রশ্ন। এবং যদি কমানো হয়, সেনাবাহিনী ইনফ্যাক্ট চাকরি তৈরি করার জায়গা নয়, সেটা যেমন আমরা শুনেছি, এরকম যুক্তি আমরা যখন পাবলিক সেক্টর এইসব প্রাইভেটাইজ করা হয়েছিল তখনও শুনেছি, সরকার কি চাকরি দেওয়ার জায়গা নেই, সুতরাং সেটা নয়। সুতরাং সেনাবাহিনীর খরচ কমানো যেতে পারে, সেখানে এমপ্লয়মেন্ট কমানো যেতে পারে, এবং সেই যে টাকা বাঁচছে সেটা ইনফ্যাক্ট এইসব টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারের জন্য ইউজ করা হোক, এইটা হচ্ছে যুক্তি আমার মনে হয়। এবং আমি খুব খুশি হব যদি চাকরির সংখ্যা কমছে, ঠিক আছে, এবং সরকার এতে দায়িত্ব নিক, এবং অ্যাট দ্য সেম টাইম সৈন্যবাহিনীর খরচও কিন্তু কমুক, সেটা আমি চাই। সেটা ইনফ্যাক্ট সব থেকে ভালো, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এইসবের খরচ রাদার দ্যান এইসব সৈন্যবাহিনীর পেছনে। হ্যাঁ, সমস্যাটা এইখানে কি বলতো, মানে অন্যান্য যে প্রোডাক্টিভ জায়গাগুলো সরকার তৈরি করতে পারতো সেরকম কি হচ্ছে? মানে যদি খুব রিসেন্ট কয়েকটা তথ্যের কথা বলি, কারণ এটা প্রয়োজন ঘটবেই, যখনই সেনাবাহিনীতে লোক নেওয়া হবে না তখন তো আমাদের পপুলেশনের যা গ্রোথ এবং লেবার মার্কেটের যা গ্রোথ, অর্থাৎ যারা লেবার ফোর্সে পার্টিসিপেট করছে, আমরা যাকে খুব চলতি ভাষায় বলি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, অর্থাৎ শ্রমবাজারে কি বলে পার্টিসিপেশনের অংশগ্রহণের যে রেট, সেইটা তো কমছে না। সেটা তো যদি গত 2 মাসের হিসেবও দেখো, আমি খুব রিসেন্ট একটা হিসেব বলছি, আমার মনে পড়লো বলে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে শ্রমবাজারে জয়েন করেছে 88 লক্ষ ইয়াং ছেলে মেয়ে, রাইট? এটা ঠিক আগের মাসে
আমি প্রায় মাস ভিত্তিক হিসেবে বলছি, মার্চ মাসে এই চাকরি কমে গিয়েছিল প্রায় 1 কোটির ওপরে। ফলে যে মুহূর্তে 88 লক্ষ ছেলে মেয়ে জয়েন করলো শ্রম বাজারে এবং 1 কোটি চাকরি চলে গেল, তখন তো পরিষ্কার বোঝা যায় যে অন্তত 18 লক্ষ 19 লক্ষ ছেলে মেয়ে কিন্তু কিছুতেই চাকরি পাবে না আর কি, রাইট? ফলে এরা কোথায় যাবেন, মানে এদের জন্য যে অল্টারনেটিভ, আমি তোমার সঙ্গে কমপ্লিটলি একমত যে মিলিটারিতে খরচ কমানো হোক, সেই টাকা অন্য খাতে ব্যবহার করা হোক। এডুকেশন খাতে কি খরচা বাড়াচ্ছে সরকার? বাড়াচ্ছেন না। হেলথ খাতে কি প্রচুর খরচ বাড়াচ্ছেন সরকার? বাজেটের একটা বড় পোর্শন তাতে ব্যয় করছেন? সরকার করছে না। সুতরাং যেখানে এই বাজেট, ডিফেন্সের বাজেট কমিয়ে যেখানে পাঠানো যেত এবং তার ফলে যে ধরনের বৃদ্ধির সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু সরকার এক্সপ্লোর করছে না। ফলে এই যে নতুন বাজেট কিন্তু শৈবাল কমছে না, কমছে তো নয়, অ্যাকচুয়ালি বাড়ছে প্রত্যেক বছর ডিফেন্সের বাজেট বাড়ছে। এবং যেটা হচ্ছে এই স্কিমের ফলে যেটা হবে সেটা হচ্ছে আমরা মিসাইল, প্লেন এইসব এই সমস্ত কেনা এবং তৈরি করার জন্য প্রচুর টাকা খরচ করব। ঠিকই, অর্থাৎ ক্যাপিটালের পেছনে খরচ করব কিন্তু লেবারের পেছনে খরচ করব না, এটাই দাঁড়াচ্ছে ভারতবর্ষের প্ল্যান হিসেবে কথা। আচ্ছা, এখানে সম্রাট চ্যাটার্জি একটা প্রশ্ন আমি পেয়েছি ফেসবুক থেকে। সম্রাট চ্যাটার্জি জিজ্ঞেস করছেন যে মানে এদের এই যে দাদারা আমরা 4 বছর বাদে রিটায়ার করিয়ে দিচ্ছি, তারা আবার কোনোভাবে সেনাবাহিনীতে ফেরত আসতে পারেন কি? ঠিক আছে, আমি তোমাকে ওটাই বলার চেষ্টা করছিলাম যে এই যে 4 বছর রিটায়ার করে দিলাম, অনেকেই এখন যারা উচ্চ পদে রয়েছেন সেনাবাহিনীতে তারা কিন্তু নিচে থেকে শুরু করেছেন এবং তাদের দক্ষতা, তাদের কর্মপদ্ধতি, তাদের ডিসিপ্লিন যেভাবেই হোক, তারা কিন্তু আস্তে আস্তে উন্নীত হয়েছেন কর্নেল, মেজর ইত্যাদি বিভিন্ন উচ্চ পদে। 4 বছরের মাথায় রিটায়ার করে যাওয়ার অর্থ হলো যে এদের কিন্তু আমরা আর এটা স্ক্রিনে চলে এসছে সম্রাট চ্যাটার্জির প্রশ্ন, এরা কিন্তু আর ওই পজিশনে পৌঁছতে পারবেন না যদি না আবার একটি ড্রাইভ হয় যেখানে যারা খানিকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন 4 বছরে তাদের নতুন করে চাকরি দেওয়ার একটা কোনো পদ্ধতি সৃষ্টি করা হয় যাতে তারা ফেরত যেতে পারবেন মিলিটারিতে, আর্মিতে বা নেভিতে। তাহলে সেটা সম্ভাবনা নেই না, সেটা নেই। ইনফ্যাক্ট এই অগ্নিপথ স্কিমে অগ্নিবীরদের মধ্যে 25% ওরা কন্টিনিউ করাবেন, অর্থাৎ এরা থেকে যাবেন, আর 75% ইনফ্যাক্ট রিটায়ার করিয়ে দেবেন এবং তাদেরকে আর ফেরত নেওয়া হবে না। অর্থাৎ সৈন্যবাহিনী ডিক্লেয়ার করলো যে 75%কে আমরা সেনাবাহিনীতে থাকার মতো বলে যোগ্য বলে মনে করি। আচ্ছা, এই যে কথাটা বলা হলো, এখানেও একটা অবজেক্টিভ প্রবলেম আছে, তাই না? সেনাবাহিনী বললো সেনাবাহিনী লেবার মার্কেটে তার, অর্থাৎ এরা যখন পরে লেবার মার্কেটে যাবেন এবং তারা তো লেবার মার্কেটে যারা এমপ্লয়ার তারা তো জানবেন যে এরা সৈন্যবাহিনী থেকে রিজেক্টেড হয়ে এসছে, সৈন্যবাহিনী যোগ্য মনে করেনি সৈন্যবাহিনী কমিশন দেওয়ার মতো। তার ইমপ্লিকেশন কি হবে? মানে এটা মারাত্মক, ঠিক এটা ইচ্ছে ইন্টারেস্টিং প্রশ্ন পাওয়া খুব শক্ত। মানে ধন্যবাদ বিবেকানন্দ এটা উত্থাপন করার জন্য। দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়াতে যে 75%কে বাদ দেওয়া হলো তার থেকে 25% ভালো, এদের কি পরীক্ষা নেওয়া হবে? এদের কি ফ্রন্টে নিয়ে গিয়ে সত্যি যুদ্ধের মহড়া দেওয়ানো হবে যাতে করে বোঝা যায় যে 25% লোক ভালো এবং 75% সেনাবাহিনীতে থাকার যোগ্য নন? এইটা যদি কেউ, আমরা যাকে পরিবেশের সিগন্যালের মতো করে বলি, এটা যদি কেউ সিগন্যাল হিসেবে ব্যবহার করে তাহলে কিন্তু এরা শ্রমবাজারেও যথার্থ চাকরি পাবেন না। কারণ জানবেন এরা রিজেক্টেড, সৈন্যবাহিনী থেকে রিজেক্টেড। এরা যে ধরনের কাজ পাবেন, একটা হচ্ছে যে এই হঠাৎ নতুন করে প্রতি 4 বছরে, এবং এটা কিন্তু বছর বছর করতে থাকবে, এটা তো প্রথম স্কিম হিসেবে 4 বছরের মাথায় এটা করবে। তারপরে কিন্তু প্রতি বছর ধরা যাক 40,000, 45,000 কি 50,000, এক্সাক্ট নাম্বারটা যাই হোক না কেন, তারা কিন্তু নতুন করে শ্রমবাজারে যে হিসেবে আমি দিলাম একটু আগে যে 88 লক্ষ লোক জয়েন করেছে মানে লেবার ফোর্সে নতুন করে, তার সঙ্গে এটা আরো যুক্ত হবে। ফলে যারা এই একই সঙ্গে কম্পিট করছে শ্রমবাজারের কিছু লিমিটেড চাকরির জন্য, সেখানে এক হচ্ছে স্যালারি ড্রপ করতে পারে। কারণ যদি বাজার ভিত্তিক ওয়েজ ডিটারমিনে, বাজার ভিত্তিক যদি চাকরির শর্ত এবং তাদের স্যালারি নির্ধারণ করা হয়, তাহলে এত লোক হঠাৎ করে নতুন করে ঢুকলে সেখানে একটা নিম্নগামী ধাক্কা পাবেই আর কি।
এবং এমপ্লয়াররা অ্যাকচুয়ালি আরো কমতে চাইবে, কারণ এত লোক হঠাৎ হয়েছে। হ্যাঁ, কিন্তু শৈবাল, সরকার একটা জিনিস বলছেন যে এরা যে 4 বছর সৈন্যবাহিনীতে থাকলেন, হ্যাঁ, তাদের কিছু স্কিল তারা অ্যাকোয়ার করবে, এবং এই 17 থেকে 21 বছর কিংবা ধরা যাক 21 থেকে 25 বছর, এই সময়টা তো পড়াশোনা করার সময়, এরা তো পড়াশোনা করছেন না, সুতরাং এদেরকে একটা সাপ্লিমেন্টারি এডুকেশনের ব্যবস্থা করা হবে, ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং তো সেনাবাহিনীতে পাচ্ছেন। তারপর ইগনো থেকে একটা সার্টিফিকেশন এবং মানে একটা প্রবাবলি ডিগ্রি বা সার্টিফিকেট এরকম কিছু একটা ব্যবস্থা করা হবে। হ্যাঁ, এইতে কি তারা যে মানে আমাদের যে চাকরির বাজার, তাতে কি কোনো সুবিধা করে নিতে পারবেন বলে তোমার মনে হয়? আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে একটা সাপ্লিমেন্টারি ট্রেনিং যেটা পাবে, সেটা আমি ট্রেনিং হিসেবেই বলছি, কারণ বিভিন্ন মিলিটারি তো শুধু কাজ শুধু ফ্রন্টে গিয়ে যুদ্ধ করে নয়, এরা ওই থাকাকালীন পড়াশোনাও করেন, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এরা খানিকটা পড়াশোনা করার সুযোগ পান, তাতে যাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থাকে তাদের অনেক সুবিধা হয়, তারা অনেক কিছু হ্যান্ডস অন শিখতে পারেন ইত্যাদি। এবং তুমি জানো যে বিদেশে এরকম প্রচুর মিলিটারি কলেজ আছে, আমেরিকাতে এরকম প্রচুর মিলিটারি কলেজ আছে যেখানে ইকোনমিক্সও পড়ানো হয় রীতিমতো আর কি। তো কিন্তু এরা ধরা যাক বিএসসি পাশ করলেন মিলিটারিতে থাকাকালীন এবং সেটা নিয়ে বাইরে এলেন, তার সঙ্গে মিলিটারির যে অন্য ফিজিক্যাল ট্রেনিং গুলো সেটাও রয়েছে, ফলে দুটো মিলিয়ে এক ধরনের কি বলবো, চাকরির সুযোগ তারা হয়তো নিজেদের জন্য সৃষ্টি করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এটা সবসময়তেই দে আর কম্পিটিং উইথ আদার পিপল যাদের এটার মধ্যে দিয়ে যেতে হয়নি, তারা তো আরো বেশি স্কিল অ্যাড করতে পারছে, তারা অনেক বেশি চয়েসেবল জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারছে, ফলে তাদের যে সুবিধে শ্রমবাজারে, সেই সুবিধা থেকে এরা কিন্তু খানিকটা বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এদের যে নির্ভরশীলতা, সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে এই চাকরি থেকে রিটায়ার করার পরেও থাকবে মূলত সেনাবাহিনীর রিটায়ার্ড সৈনিক বলে। এটা তাদের প্রথম তকমা হবে। তারপরে তাদের যদি কোনো কারিগরি দক্ষতা তারা অ্যাকোয়ার করে থাকেন, শিক্ষাগত যোগ্যতা অ্যাকোয়ার করে থাকেন, সেটা কিন্তু সেকেন্ডারি সাপোর্ট হিসেবে কাজে লাগবে বলে আমার ব্যক্তিগত অভিমত। ফলে দুটো মিলিয়ে হয়তো একটা চাকরির বাজার সৃষ্টি হতে পারে এদের জন্য। এখানে কেন্দ্রীয় সরকার ইনফ্যাক্ট একটা জিনিস অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, আমি জানি না এটা কোনো ফর্মাল নোটিফিকেশন হয়েছে কিনা, সেটা হচ্ছে যে এদের যে ট্রেনিং, সেটা তো সেনাবাহিনীর ট্রেনিং, এইটা কোথায় কাজে লাগতে পারে, যেমন প্যারামিলিটারি ফোর্স, মানে এই সমস্ত সিআরপিএফ বা পুলিশ বাহিনী বিভিন্ন স্টেটের, রেল প্রোটেকশন ফোর্স, মানে এই জাতীয় জায়গাগুলোতে এরা ইনফ্যাক্ট কাজ করতে পারেন। তো সুতরাং ঠিক এরকম বলা হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে এদের যদি রিজার্ভেশন দেওয়া হয়, তাহলে কি কেমন হয়, মানে কারণ সেনাবাহিনীর তো খরচ হচ্ছে এদের ট্রেনিং দিতে, সুতরাং এই যে খরচ হচ্ছে সেটা সরকারেরই খরচ, সরকারের টাকা খরচ, সুতরাং এই যে ঠিকই, কিন্তু হচ্ছে এটা ওয়েস্টেড না হতে দিয়ে অন্যান্য, কিন্তু হরে ধরে কিছু চাকরি চলে যাচ্ছে, সেটা তো বুঝতে হবে, তাই না? কারণ যখনই এদের জন্য পজিশন রিজার্ভ করব, তখন এদের সঙ্গে যে প্যারালাল রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল, কারণ সিআরপিএফ কিংবা অন্য যে প্রোটেকশন ফোর্স, এখানে তো প্যারালালি আরো লোক ঢুকতে পারতেন, তারা তো সেনাবাহিনী ফেরত ঢুকছেন তা নয় আর কি, তাহলে তাদের কিন্তু জায়গা চলে যাবে, মোট চাকরির সংখ্যা কমতে বাধ্য, এবং সেটা ইনফ্যাক্ট লেবার মার্কেটে একটা ক্রাইসিস তৈরি করবে, যেটা নিয়ে নিশ্চয়ই। এবং আমরা যেটা জানি বিবেকানন্দ, এটা নিয়ে আমরা প্রচুর পড়াশোনা করেছি এবং সারাক্ষণ বিভিন্ন সংবাদপত্রে অন্যান্য জায়গায় লেখাও হয়, সেটা হচ্ছে যে এরা সবাই অসংগঠিত ক্ষেত্রে গিয়ে জয়েন করবেন এবং তারপর অসংগঠিত ক্ষেত্রে যে রোজগার বা যে দাম তারা পান, সেটা ক্রমাগত আরো ফল করবে এবং ফলে বেসরকারি সংস্থা যারা এই অসংগঠিত ক্ষেত্র থেকে বা অন্যান্য জায়গা থেকে সুবিধে পান, কম স্যালারি দেওয়ার এবং অন্যান্য বেনিফিট না দেওয়ার, সেটা কিন্তু ম্যাক্সিমাম হবে এই ধরনের স্কিমে, যত ক্ষুদ্র আয়তনেই হোক। এটা আমাদের মতো বড় দেশের লেবার মার্কেটেও কিছু না কিছু ইম্প্যাক্ট তো ফেলবেই আর কি, এটা আমার বিশ্বাস। আমাদের দেশ বড়, এক এক ধাক্কায় বছরে কিংবা ইভেন মাসেও 8 মিলিয়ন 10 মিলিয়ন লোক চাকরিতে জয়েন করার জন্য অপেক্ষা করে, সেখানে আনএমপ্লয়মেন্টের সংখ্যা, আমি বলছি আমাদের দেশে এখন চাকরির বাজারে আছেন কত শতাংশ বা কত মানুষ, অ্যাকচুয়ালি প্রায় 40 কোটির মতো মানুষ, 42 কোটির মতো মানুষ রয়েছেন। সেখানে যদি একটা সেকশন ক্রমাগত চাকরি না পান এবং মোটামুটি 2 কোটি 3 কোটি লোক প্রতি বছর প্রতি মাসে অ্যাকিউমুলেট করতে থাকে আনএমপ্লয়মেন্টের খাতে, বা যারা চাকরি পাচ্ছেন না তাদের সংখ্যার সঙ্গে যুক্ত হতে থাকে, তাহলে একটা বড় সংখ্যক সংস্থা এদের প্রায় বিনা পয়সায় চাকরি দিতে পারে, প্রায় মানে বিনা পারিশ্রমিকেই প্রায় চাকরি অফার করতে পারে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে Infact, চাকরির বাজারের সেই চাঙ্গা ভাবটা কোথায়, অর্থাৎ যা প্রোডাক্টিভিটি তার সঙ্গে কি স্যালারি ম্যাচ করছে? বেশিরভাগ বেসরকারি ক্ষেত্রে কিন্তু সেটা ম্যাচ করে না। এগুলো তার কিউমুলেটিভ ইম্প্যাক্ট। কেন্দ্রীয় সরকার অনেকটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেমন রাজ্য সরকারগুলিকে ইনফ্যাক্ট কেন্দ্রীয় সরকার বলেছেন যাতে এদেরকে চাকরি দেওয়া হয়। তা তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো বলেছে আমরা দেবো না, মানে সেটা ইনফ্যাক্ট রাজ্য সরকারগুলো যদি এই কোঅর্ডিনেশন যদি না থাকে তাহলে কিন্তু অগ্নিবীরদের মানে কাজের বাজারের যে সাম্প্রতিক যে চিত্র সেটা তো তুমি বললে, মানে সেটা নিশ্চয়ই সেটা আরো খারাপ হবে, কারণ আরো লোক আনএমপ্লয়মেন্ট, আরো আনএমপ্লয়েড লোকের সংখ্যা বাড়তে থাকবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে কেন্দ্র রাজ্যের মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে অগ্নিবীররা যারা রিটায়ার করে বেরোচ্ছেন তাদের কাজ পাওয়া পরে আরো সমস্যা হতে পারে, রাইট? এই প্রসঙ্গে দুটো আরো ইস্যু চলে আসছে, সেটা হচ্ছে যে শ্রমের বাজারে, আচ্ছা চন্দন এবং আরো দুটো আমরা প্রশ্ন পেয়েছি, তার মধ্যে আমরা আসবো। আরো দুটো ইস্যু এখানে আছে, আমি চট করে বলি। একটা হচ্ছে যে দায়বদ্ধতার প্রশ্ন, সেনাবাহিনীতে কাজ করা একটা দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি দায়বদ্ধতা, এই নিয়ে একটা কথা ওঠে, এবং এরকম একটা কথা উঠছে যে যারা পার্মানেন্ট কমিশনে আছেন তাদের সেই দায়বদ্ধতা থাকে কারণ সরকার তাদের সারা জীবনের দায়িত্ব দিচ্ছে এবং মানে তাদেরকে সরকার সাপোর্ট করছে ফর দেয়ার এন্টায়ার লাইফ। কিন্তু যাদের 4 বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপরেও তারা জানেন না যে তারা ওই 25% মধ্যে থাকতে পারবেন কিনা, অর্থাৎ তাদের সেনাবাহিনী থেকে বেরিয়ে যেতে হবে কিনা, তাদের দায়বদ্ধতায় কোনো ঘাটতি পড়বে কিনা, অর্থাৎ সেনাবাহিনীতে যারা যাচ্ছেন না, যে সমস্ত সৈন্য দেশ বাঁচানোর জন্য যুদ্ধ করবেন, তাদের দায়বদ্ধতায় যদি খামতি থেকে যায় দেশের প্রতি এবং সরকারের প্রতি, তাহলে মুশকিল, রাইট? তো সেইটা নিয়ে তোমার কি মত? সেটা কি তোমার মনে হয় সত্যি সত্যি এরকম হতে পারে? এটা ফ্রন্টে বা খুব খুব বিপজ্জনক পরিস্থিতিতে পড়লে মানুষের বোধহয় এই বোধটা আর কাজ করে না। তবে এটা তুমি যেটা বললে সেটা কিন্তু সমস্ত আংশিক সময়ের চাকরির জন্যই বোধহয় সত্যি। আমরা সে আগে ছোটবেলায় পড়তাম না যে কাউকে একটা ভাড়া জমি বা কিছু একটা রেন্টে দেওয়া হলো, সে তাকে মরুভূমি করে ছেড়ে দেবে, যেই তাকে তার দায়িত্ব দেওয়া হলো, তাকে প্রপার্টি রাইট দেওয়া হলো, সে সেটাকে একটি সুন্দর বাগানে কনভার্ট করে ফেলবে। সুতরাং আমি কতটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, প্রতিষ্ঠান আমার জন্য কতটা করছে, এই বোধটা বোধহয় মিউচুয়াল। সুতরাং আমি যদি ক্রমাগত একটা রিনিউয়ালের মধ্যে থাকি, যেটা অন্য বিভিন্ন সংস্থাতেই হচ্ছে, যে কন্ট্রাকচুয়াল কর্মীর সংখ্যা এত বেশি এবং কন্ট্রাকচুয়াল কর্মীর সংখ্যা প্রায় আমি আরেকটা তথ্য বলছি বলে আপনারা কিছু মনে করবেন না, কারণ এগুলো আমাদের সামগ্রিক শ্রমবাজারের চেহারাটা খানিকটা বুঝতে সাহায্য করে। একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি ছিল মোটামুটি 7.5-8%। আমি এটা বলছি 91 সালের গোড়ার দিকে। সেই কন্ট্রাকচুয়াল চাকরি 2016-17 সালে আমি ইন্দ্রনীল দাশগুপ্তর সঙ্গে একটি ছোট কাজ করেছিলাম ওই কারেন্ট লেবার মার্কেট নিয়ে। তাতে আমরা দেখার চেষ্টা করছি, এই তথ্যগুলো খুব চট করে আসে না, কারণ কেন্দ্রীয় সরকার এখন প্রায় দিচ্ছেই না আর কি, কিন্তু যেটুকু পাওয়া গিয়েছিল তাতে এই কন্ট্রাকচুয়াল চাকরি গত 15-20 বছরের মধ্যে বেড়েছে 37%। মানে এটা বেড়ে হয়েছে 37%। অর্থাৎ প্রতি 100 জন চাকরিজীবীর মধ্যে কেন্দ্রীয় রাজ্য বিভিন্ন সরকারি সংস্থাতে 37 জন কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি করে। তাহলে যদি প্রশ্ন করতে হয় যে আমরা কি শুধু জওয়ানদের দায়বদ্ধতা নিয়ে আলোচনা করব, নাকি যারা কন্ট্রাকচুয়াল চাকরিতে আছেন, যারা আংশিক সময়ের চাকরি, তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করব, কারণ তাদের তো বেনিফিট গুলো নেই। আমরা যারা অন্যরা যারা বেনিফিট পেয়ে থাকেন, তারা তার কোনো বেনিফিট পান না, অনেক কিছুতেই অংশগ্রহণ করতে পারেন না, অনেক সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। তারা তাহলে তাদের প্রোডাক্টিভিটি কেন পুরোটা দেবেন দেশের জন্য, সংস্থার জন্য? এই সমস্যা থেকেই যায়। তবে ডিফেন্স বা খেলার মাঠ এমন একটা জায়গা যেখানে বোধহয় নেমে পড়লে এই পার্থক্যটা করা যায় না, কারণ সেখানে জীবন সংশয় হতে পারে, এরকম একটা সিচুয়েশন তো আসতেই পারে। কিন্তু এটা যে একটা অনৈতিক, এবং চন্দনকে ডেকে নিই আমরা, তুই বলতে থাকো, আমরা চন্দন রায় বলে আমাদের প্রশ্ন করেছেন এবং আমরা নিশ্চয়ই ঠিক, সেটাই বলছিলাম যে এটার মধ্যে একটা অনৈতিক বা অযৌক্তিক ব্যাপার আছে। কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম দায়বদ্ধতার প্রশ্ন যখন আসছে, মানে ইনফ্যাক্ট চন্দনের প্রশ্নের মধ্যেও সেটা কিছুটা আছে, মানে ধরা যাক ব্যাংকে বা অন্যান্য জায়গায়
কন্ট্রাকচুয়াল সার্ভিস তো অনেকদিন থেকে চালু হয়েছে। এবার সেখানে কি দায়বদ্ধতার কোনো ঘাটতি দেখা গেছে, মানে গবেষণা কি বলে? না, কারণ দায়বদ্ধতার ঘাটতি অ্যাপারেন্টলি দেখতে পাওয়া যাবে না, এই কারণে যে এদের বাইরের অপশনটা কি। মানে আমি যদি দায়বদ্ধতা না দেখাই, তাহলে আমার যদি কন্ট্রাকচুয়াল চাকরিটাও চলে যায়, তাহলে তো বাজারে এমন অডিয়াল চাকরি নেই যেখানে আমি চট করে গিয়ে এর পরিবর্তে একটা কিছু পেতে পারি। কন্ট্রাকচুয়াল চাকরিতে এখন অনেকেই প্রস্তুত, অনেকেই অন্তত মানসিকভাবে এটা করতে রাজি। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কন্ট্রাকচুয়াল চাকরিতে আমাদের সাময়িকভাবে কোনো অসুবিধে নেই, বেনিফিট গুলো পাওয়া গেলে নিশ্চয়ই সুবিধা হতো। কিন্তু মনে রাখবেন, বহু জায়গাতেই কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরির সঙ্গে যে পেনশনের কথা আমরা বলতে শুরু করলাম, বা যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির কথা আমরা বলতে শুরু করছিলাম, সেগুলো কোনোটা পাওয়া যায় না। এবং আমাদের দেশে কিন্তু সোশ্যাল সিকিউরিটি নেই, সামাজিক সুরক্ষা ব্যবস্থা নেই। ফলে কন্ট্রাকচুয়াল চাকরির যে প্রাথমিক শর্ত, যে বিভিন্ন পশ্চিমী দেশে কন্ট্রাকচুয়াল চাকরি করলেও এক ধরনের সামাজিক সুরক্ষা পাওয়া যায়, অন্তত আমাদের দেশেও সেই সিস্টেম কিন্তু আছে। আমি আমার একটি নিকট প্রতিষ্ঠানে এটি বোঝার জন্য ব্যবহার করার জন্য একটুখানি দেখার চেষ্টা করছিলাম। আমি আপনাদের বলছি, মাত্র 6 দিন চাকরি করলে কিন্তু ভারতীয় সরকারের শ্রম আইন অনুযায়ী আপনি প্রভিডেন্ট ফান্ডের জন্য উপযুক্ত, মানে প্রভিডেন্ট ফান্ডের জন্য কোয়ালিফাইড, এলিজিবল। কোথাও দেওয়া হয় কি? কোথাও দেওয়া হয় না। মাত্র 6 দিন চাকরি করলে আপনি প্রভিডেন্ট ফান্ড পেতে পারেন, এবং গ্র্যাচুইটি দিতে আপনাকে বাধ্য। আপনি যতদিন চাকরি করবেন ততদিনের জন্য গ্র্যাচুইটি দিতে বাধ্য আপনার সংস্থা। কোথায় দেওয়া হয়? ভারতবর্ষের সমস্ত জায়গাতেই নিয়ম ব্যতিক্রম, তাই তো, কোথাও এটা মানা হয় না। সুতরাং এক ধরনের প্ল্যান আছে, এক ধরনের নিয়ম আছে, এবং তার ইমপ্লিমেন্টেশন নেই। এই সমস্ত মিলিয়ে দায়বদ্ধতার প্রশ্নটা ওঠে, কিন্তু মানুষের কাছে খুব যে অন্য সুযোগ সুবিধা আছে তাও তো নয়। আচ্ছা শৈবাল, প্রফেসর মানজিতের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এমন কোনো এস্টিমেট আছে কি যাতে রিটায়ার্ড পার্মানেন্ট মিলিটারি পার্সোনালদের রিপ্লেসমেন্ট ডিমান্ড প্রতি বছর কত? এবার সেইটা আমরা যেটা একটা এস্টিমেট আমরা দেখেছি, সেটা হচ্ছে যে লাস্ট 3 বছরে 2016 থেকে 19-এর মধ্যে ইনফ্যাক্ট 1,65,000 মানুষ রিটায়ার করেছিলেন মিলিটারি থেকে, পার্মানেন্ট সার্ভিস থেকে, আর তার জায়গায় 1,65,000 রিক্রুটেড হয়েছিল। মানে ধরে নেওয়া যায় বছরে 7,000 জনের মতো মানে নতুন চাকরি, মানে আবার চাকরি ফেরত পান আর কি। স্কিমে প্রথমবার যে রিক্রুটমেন্টটা হয়েছে তাতে 46,000 জন রিক্রুটমেন্ট হয়েছে। সুতরাং এখানেও সংখ্যাটা কম, হয়তো পরবর্তী আর একটা ফেজে এটাকে মেকআপ করা হবে, কিন্তু আপাতত 46,000 জন, যেখানে রাফলি আমরা জানি যে 60,000 মতো রিটায়ার করে যাবে। মানে সেভাবেও আস্তে আস্তে কিন্তু সংখ্যাটা কমিয়ে আনা হচ্ছে। এবার আপনি এটা বলছেন, সেটা ডেফিনেটলি ট্রু যে এমনিতেই মানে যদি আমরা টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারের দিকে যাই, এমনিতেই পার্মানেন্ট কমিশন কমে যাওয়ার কথা, যেটা আমি বললাম আগে, সেটা তো ডেফিনেটলি ট্রু। এবার শৈবালের কথার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে আমার বক্তব্য যে আমরা সবাইকে 46,000 জনকে নিলাম, ঠিক আছে, তার মধ্যে 25% পার্মানেন্ট কমিশন দিলাম, 75%কে দিলাম না। এটা কি যারা এই কমিশনে মানে যাদেরকে আমরা নিলাম আর কি, তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করবে না টু এক্সেল? মানে আমি যদি দায়বদ্ধতা দেখাতে না পারি তাহলে অ্যাকচুয়ালি আমি ছাঁটাই হয়ে যাবো, কিন্তু আমি যদি দায়বদ্ধতা দেখাতে পারি তাহলে আই উইল গেট অল দ্য বেনিফিটস। এই যে ঘটনাটা ঘটছে, এটা কি এই যে আমরা যে বলি যে কম্পিটিশন ভালো, মানে কম্পিটিশন করলে লোকের সক্ষমতা বাড়ে, লোকের দায়বদ্ধতা, মানে তুমি এটা বলছো যেটা হচ্ছে হ্যাঁ এদের আমি জানি যে আমাদের এই সারা জীবনের বেনিফিট থাকবে না, তার জন্য দায়বদ্ধতা হয়তো কিছুটা ঘাটতি হতে পারে যদি না তারা মেনে নেন জিনিসটা। কিন্তু উল্টো দিকে মানে নিজেদের মধ্যে যে কম্পিটিশন, তাদের মধ্যে থেকেও মানে আমি যদি দায়বদ্ধ না হই বা দায়বদ্ধতা না রাখি, আমাকে ছাঁটাই হয়ে যেতে হবে, এবং তার জন্য আই উইল বি ইন দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। কিন্তু এটা চাকরির ঘোষণা বা অগ্নিবীর ঘোষণা প্রকল্পের মধ্যে কিন্তু কোথাও বলা নেই যে আমরা 25% সবচেয়ে ভালো পারফর্মারকে রাখবো। যেমন ধরে যাক কিছু ক্ষেত্রে কি ক্রাইটেরিয়াতে রাখবো সেটা বলেনি, আমি ধরে নিচ্ছি সেটা তো বলা নেই। কারণ দেখো, একটা খেলা শুরু হওয়ার পর খেলার নিয়ম কিন্তু বদলানো যায় না, তাই না? খেলা শুরু হওয়ার আগে তো নিয়মটা বলতে হবে। এক্স্যাক্টলি। ফলে কেউ যদি মনে করে যে আমি এই কম্পিটিশনে পেরে উঠবো না, তিনি যাবেনই না প্রাথমিকভাবে, তাই না? তিনি তাহলে প্রাথমিকভাবে এখানে জয়েন করার চেষ্টাই করবেন না। কিন্তু হ্যাঁ, কিন্তু প্রফেসর মার্জিন যেটা বলছেন
সেটা খুব ইন্টারেস্টিং, কারণ কত শতাংশ মানুষ এই মুহূর্তে যারা মিলিটারি থেকে রিটায়ার করেন তাদের মধ্যে চাকরি ফেরত পান, সেই সংখ্যাটা একটা বড় শতাংশ হওয়ার কথা আর কি। ধরা যাক 50% চাকরিতে ফেরত যেতে পারেন, কারণ এরা অনেকেই রিটায়ার করেন এদের রিটায়ারমেন্টের বয়সের অনেক আগে। কারণ এরা কেউ 60-এ গিয়ে রিটায়ার করেন তা নয়, এরা অনেকেই 35-40-এও রিটায়ার করেন, বিভিন্ন শর্তের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তার সেই হিসেবে আর কি। এবং অনেকেই কিন্তু সিকিউরিটি কোম্পানির সঙ্গে যুক্ত হন, নিজেরা সিকিউরিটি কোম্পানি ব্যবসা খোলেন। এই সংখ্যাটা খুব কম নয় সারা ভারতবর্ষের নিরিখে। সেগুলো হয়তো চাকরির একটা সুযোগ বা সৃষ্টি করে দেবে একটা সময়তে, কিন্তু এগুলো খুব পরিষ্কার নয় এই মুহূর্তে, অন্তত একটা রাউন্ড না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। আচ্ছা শৈবাল, আর একটা প্রশ্ন আছে সায়ক চক্রবর্তী। তো ওর যেটা প্রশ্ন সেটা হচ্ছে অগ্নিপথ স্কিম গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে, এটা কি মানে নিওলিবারাল পলিসি? ডিফেন্স সেক্টরে ইন্ট্রোডিউস করা এতদিন ছিল না, এবার নিওলিবারাল পলিসি কি ডিফেন্স সেক্টরেও আসছে? দেখো, আমার মনে হয় ডিফেন্স সেক্টর কিন্তু খুব ট্র্যাডিশনাল পদ্ধতিতে বিশ্বাস করে, মানে ওখানে যারা পরামর্শদাতা এবং যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তারা কিন্তু কতগুলো ট্র্যাডিশনাল মেথডে বিশ্বাস করেন। সেখানে খুব বেশি যে সংস্কার হোক, খুব বেশি পরিবর্তন হোক, এগুলো কিন্তু চান না। ফলে এই যে নতুন পদ্ধতিটা এসেছে, এটাতে ডিফেন্সের রোলের থেকে আমার মনে হয়, যদিও আমরা দেখেছি যে 3 ডিফেন্সের কর্তা তারা 3 জনেই বসে বক্তব্য রেখেছেন এই ধরনের প্রকল্প ঘোষণা হওয়ার পরে। এটা কিন্তু খুব নতুন একটা প্রয়াস। আমরা আগে কখনো ডিফেন্সের 3 কর্তাকে সরাসরি এসে একটা প্রকল্পের সমর্থনে বা বিপক্ষে কথা বলতে দেখিনি। এটা সবসময় মিনিস্ট্রিয়াল লেভেলে কিংবা পলিটিক্যাল লেভেলে সর্টেড হতো। যাই হোক, সেটা এবার হওয়ার দরুন মনে হচ্ছে যে এক ধরনের মতৈক্য রয়েছে ডিফেন্সের মধ্যে, যেটা করতে হবে বলে, এবং সেটা উপর থেকে চাপিয়ে দেওয়া হতেই পারে। মানে সেটা তো সেই খবর, ডিফেন্সের খবর চট করে বোঝা যায় না, কারণ এর মধ্যে একটা সিক্রেসি থাকে ডিফেন্সের ব্যাপারে। এর মধ্যে সুইয়াল একটা পলিটিক্যাল ইকোনমি অ্যাঙ্গেলও আছে। মানে ইনফ্যাক্ট এই যারা এই ঘোষণা করছেন তারা হচ্ছেন ওই পার্মানেন্ট সার্ভিস কমিশনের লোক, আর করেছে সার্ভিস কমিশনে, রাইট? এদেরটায় কিন্তু হাত পড়েনি, মানে এদের সমস্ত কিছু সুযোগ। আমি একজন জেনারেলের বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে যারা রিক্রুটেড হবেন তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব, এদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। এই বক্তব্য তুমি বিশ্বাস করবে না, দিল্লির সমস্ত অফিসারদের মুখে শোনা যায়, যারা নিজেরা সমস্ত সুযোগ সুবিধা পান। এবং আমি এক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হতে বাধ্য হচ্ছি, কারণ আমি এই জিনিস প্রত্যহ দেখি এবং বিরক্ত হই। তা এরা ক্রমাগত বলে থাকেন যে এরা সবাই আমাদের মতনই, কিন্তু আমরা যে বেনিফিট পাই ওরা সেই বেনিফিট পান না। এই প্রশ্নটা কিছুতেই এদের কাছে ফেরত নিয়ে আসা যায় না, যে আপনারা ধরা যাক 7ম বেতন কমিশন পান, কিন্তু আমি 5ম বেতন কমিশন পাই, কিন্তু আপনি বলেন এ তো আমারই লোক, এ কি করে হতে পারে? যারা পার্মানেন্ট জেনারেল রয়েছেন, অফিসার রয়েছেন, তারা বলেন যারা রিক্রুটেড হবেন তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন, আমাদের মতনই সমস্ত বেনিফিট পাবেন। কোথায়? এ তো 4 বছরের চাকরি করবেন। ফলে এই কথার মধ্যে যে এক ধরনের কি বলবো ভ্যাকুয়াস ব্যাপার আছে, সেটা খুব পরিষ্কার বোঝা যায়, এবং সেটাই এই সমর্থন না করার পেছনে সবচেয়ে বড় যুক্তি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, আর একটি পয়েন্ট আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এই যে 25%কে যে ডাকা হবে, তার জন্য যেহেতু কোনো ট্রান্সপারেন্ট ক্রাইটেরিয়া ডিফাইন করা হয়নি, এটা এবার অনেক বেশিরভাগ সময় যুদ্ধ হয় না, মানে ইনফ্যাক্ট আমাদের দেশে মানে যুদ্ধ কালেভদ্রে হয়, রাইট? তো লাস্ট মনে হয় কার্গিল যুদ্ধ বা এই গালওয়ানের চীনের সাথে একটা যুদ্ধ হলো, কিন্তু তাতেও সমস্ত সেনা তো আর সেখানে ইনভলভ হন না। সুতরাং তাদের যে দায়বদ্ধতা, তার যে টেস্ট, হ্যাঁ, সেটা কি করে হবে? মানে তাদের যে এফিসিয়েন্সি, সেটা তো একটা স্কেল থাকবে সেটা মেজার করার। সুতরাং কিভাবে আমরা বেছে নেব, এবং সেখানে মানে ওনার যেটা অ্যাপ্রিহেনশন, এবং সেটা হতেই পারে ট্রু, সেটা হচ্ছে যে সেখানেও প্রচুর করাপশন থাকার সম্ভাবনা। আমি যদি আমার বসকে খুশি রাখি, তাহলে উনি রেকমেন্ড করে দিলেন, আমি থেকে গেলাম, কিন্তু আমি আর ছাঁটাই হলাম। হ্যাঁ, সুতরাং সেখান থেকেও একটা করাপশনের সুযোগ, স্কোপ তৈরি হতে পারে সেনাবাহিনী, সেটা সম্ভব। সুতরাং সেনাবাহিনীর মানে মরাল এবং অনেস্টি এসব নিয়ে আমরা যে সমস্ত মানে আমাদের খুব উচ্চ ধারণা আছে, সেখানেও একটা চিড় খাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অগ্নিপথ স্কিম থেকে। সেটা এটাও আমরা জানি যে আমাদের দেশে কিন্তু অনেক রাজ্যের তরফ থেকে বিভিন্ন ধরনের লবি করা হয়।
যে কারা থাকবেন কারা থাকবেন না, কোন রাজ্যকে একটু প্রাধান্য দেওয়া হবে, কোন রাজ্যে সহমতের সরকার আছে, এগুলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। আমরা তো পুরোটা বিশ্বাস করি না, এটাকে তথ্য দিয়ে প্রমাণ করার মতো যথেষ্ট সামর্থ্য হয়তো অনেক সময় হয় না। কিন্তু একটা যে এক ধরনের ফেভারিটিজম বা এক ধরনের সাপোর্ট যে থাকে সহমত যারা পোষণ করেন তাদের প্রতি, সেটা যদি সত্যি হয় তাহলে কিছু ক্ষেত্রে যারা থেকে যাবেন সেনাবাহিনীতে, তারা কোন রাজ্য থেকে আসছেন, তারা কোন অংশ থেকে আসছেন, সেগুলোর মধ্যে একটা বৈপরীত্য থাকতেই পারে যা সাধারণভাবে মানুষ ভেবে থাকেন সেই হিসেবে আর কি। ফলে এটাও এক ধরনের সমন্বয় বা এক ধরনের গ্যালেন্ট্রিতে চির ধরাতেই পারে একটা দেশের ক্ষেত্রে। আচ্ছা, উপমন্যু ভট্টাচার্য একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, মানে অনেক ইকোনমিস্ট এবং ল মেকার তারা নাকি বলছেন যে অগ্নিপথ স্কিম যখন ইমপ্লিমেন্টেড যদি হয়, মানে হয়েছে ইনফ্যাক্ট, তাতে মেল ম্যারেজ মার্কেট গেট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস। কি মনে হয় ঠিক? অ্যাবসলিউটলি না, একেবারে ঠিক। যেটা তুমি প্রথমে এটা বলছিলে তারই সূত্র ধরে বলা উচিত যে একটা বড় সংখ্যক মানুষ যারা দারিদ্র সীমার খুব কাছাকাছি রয়েছেন, নিচে বা সামান্য উপরে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু সেনাবাহিনীতে আসেন, কারণ যতক্ষণ না যুদ্ধ হচ্ছে, যতক্ষণ না ফ্রন্টে যেতে হচ্ছে, এবং অনেকে ফ্রন্টে যান লাদাখের মতো অঞ্চলে কিংবা চীনের বর্ডারের যে অঞ্চলগুলো, সেগুলো খুবই ইনহ্যাবিটেবল এবং সেখানে অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে তারা দিন যাপন করেন। তা সত্ত্বেও একটা বড় সময় এরা কিন্তু মনে করেন যে জীবন সুরক্ষিত এবং ভবিষ্যৎ সুরক্ষিত। এই দুটো বিষয়ে তাদের, আমি এক জায়গায় বলার চেষ্টা করছিলাম যে আপনি যদি 4 বছরের চাকরি পান, তাহলে কি আপনি 25 বছরের গৃহ ঋণ পাবেন, নাকি আপনি 25 বছরের জীবন সাথী পাবেন যে জানতে পারে যে 4 বছর পরে চাকরি না থাকলে সংসার চলবে কি করে, সে বিষয়ে বিরাট অনিশ্চয়তা সামনেই অপেক্ষা করছে। তো এই দুটো সমস্যা মাথায় নিয়ে এবং সংসারী হওয়া, এই দুটোর কোনোটাই যে দুটোই যে সমস্যা সংকুল হতে পারে সেটা তো সত্যি। অর্থাৎ সামাজিক একটা সমস্যা এর থেকে হতেই পারে, যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কিছুই না, 4 বছর চাকরি করবে, মিলিটারিতে চাকরি করা তো অনেকেই ধরনের কন্ট্রাকচুয়াল চাকরি করে থাকে, হায়ার্ড মার্সেনারি যাকে বলে আর কি। তারপর তারা ফেরত যাবেন, তারপর তারা বিভিন্ন জীবনের অন্যান্য সামাজিক কাজকর্মে যুক্ত হয়ে পড়বেন। তা বোধহয় নয়, কারণ এই প্রশ্নটা সত্যি চিন্তার। এরা তো বিবাহ করতে ভয় পাবেন, কারণ বা বিবাহ যোগ্য হবেন না, কারণ আগে যারা মিলিটারি চাকরি করতেন তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা ছিল সমাজে, অন্তত চাকরির রেসপেক্টে। এখন সেটা যদি না থাকে তাহলে একটা সমস্যা হতেই পারে। প্রফেসর মার্জিতে আরেকটা প্রশ্ন আছে, মিলিটারিতে অনেক ধরনের করাপশন আছে, তাই এরকম। আমি বোধহয় এটা বলে দিয়েছি নাকি? আমি দুটো প্রশ্ন ছিল না, এটা আরেকটা। ও আচ্ছা, তুমি বলে দিয়েছো। আচ্ছা, বলে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সুতরাং আমরা মোটামুটি অনেকটাই আলোচনা করলাম, 1 ঘন্টার উপর আড্ডা চলেছে। আর নতুন কোনো প্রশ্ন আমরা এখনো ফেসবুক থেকে দেখতে পাচ্ছি না, বা ইনফ্যাক্ট আমরা চন্দন রায়কে বলেছিলাম অংশগ্রহণ করার জন্য, কিন্তু চন্দন রায় ওনার ব্রাউজার সাপোর্ট করছে না বলে উনি অংশগ্রহণ করতে পারলেন না। সুতরাং আজকে এখনো পর্যন্ত আমরা কাউকে ডেকে উঠতে পারলাম না আমাদের অনুষ্ঠানে। তো আমার মনে হয় আমরা অনেক কিছুই আলোচনা করলাম। প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং, ফলে সেগুলো আমরা মোটামুটি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকের যে কনসার্ন রয়েছে সেগুলো আমরা করলাম, সেটার উত্তর দেওয়ার। এবং আমার ধারণা যেগুলো ইস্যু ছিল, যেগুলো আমাদের অগ্নিপথ স্কিমের সূত্রে, আলোচনার সূত্রে যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো আমরা মোটামুটি সবই প্রায় আলোচনা করে ফেলেছি। সুতরাং আমার মনে হয় এবার আমরা শেষের দিকে এগোই। আমি শৈবালকে জিজ্ঞেস করবো যে মানে টু সাম আপ দ্য থিংস, মানে আজকের যে আড্ডা যে হলো সেটাকে যদি ছোট করে একটু মানে সংক্ষিপ্ত আকারেও যদি বলে দেয় আজকের আলোচনার যে মেইন বিষয়গুলো যেগুলো আমরা আলোচনা করি, এবং তারপরে আমরা শেষ করি। নিশ্চয়ই। তুমি সঞ্চালনা যেভাবে করেছো তাতে পুরো ব্যাপারটাই খুব খুব প্রাঞ্জল। তাও সাধারণভাবে আমরা যেটা বোঝার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এই অগ্নিবীর প্রকল্প যা 4 বছরের জন্য সৃষ্টি করা হচ্ছে, তার সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনীর তিনটে ডিভিশন এবং
আরো ছড়িয়ে শ্রমবাজার, ভারতবর্ষের শ্রমবাজারের উপর কি ইম্প্যাক্ট করতে পারে তার একটা ওভারঅল ভিউ আমরা বোঝার চেষ্টা করছি। এবং পুরো ব্যাপারটা যে খুব খুব পরিষ্কার এই মুহূর্তে তা নয়, কারণ এই ধরনের স্কিম নতুন এসছে এবং তার অন্তত একটা দুটো রাউন্ড ট্রায়েড না হলে আমরা সত্যি দেখতে পাবো না যে 4 বছর পর মানুষগুলো কোথায় যাচ্ছেন, তাদের কি পরিণতি হচ্ছে। কারণ এর আগে পর্যন্ত বিবেকানন্দ যেটা প্রথমেই বলছিলেন যে শর্ট কমিশন যে চাকরিগুলো ছিল, যা আমরা আসলে জেসিও বলতাম না, জয়েন্ট কমিশনে যারা 8 বছর 10 বছরের চাকরি করতেন, মানে মিলিটারি ধরনের চাকরিগুলো জেসিও বলে পরিচিত ছিল, তাদের কিন্তু সবই ওই 10 বছর 12 বছরের চাকরি প্রাথমিকভাবে। এবং সেগুলো শেষ হওয়ার পর কিন্তু অনেকেই আমাদের নর্মাল চাকরি জীবনে ফেরত আসতেন, কিছু সংখ্যক মানুষ ফেরত আসতেন, এবং বাকিরা হয় কন্টিনিউ করতেন কিংবা কমপ্লিটলি অন্য কোনো দিকে চলে যেতেন। অনেকে রিটায়ার করে তার রিটায়ারমেন্ট বেনিফিট গুলোর ভিত্তিতে জীবন ধারণ করেছেন, এরকম মানুষ প্রচুর আছেন। এই সমস্যাটা নতুন করে সৃষ্টি হলো কারণ অগ্নিবীর প্রকল্পের আন্ডারে যারা রিটায়ার করবেন তারা এত ইয়াং বয়সে রিটায়ার করবেন যে তাদের সারা কর্মজীবনটাই সামনে পড়ে থাকবে। অর্থাৎ তারা 25, 27, 29 বছর বয়সেও যদি রিটায়ার করেন তাহলে তাদের হাতে অন্তত আরো 30 বছরের চাকরি জীবন থাকবে, এবং সেখানে কিন্তু একটা কমপ্লিট অনিশ্চয়তা রয়ে গেছে। আমরা আশা করছি যে এরা যে ধরনের প্রশিক্ষণ পাবেন সেনাবাহিনীতে 4 বছরে, যে ধরনের শিক্ষাগত যোগ্যতা হয়তো আহরণ করতে পারবেন, তার ভিত্তিতে এরা সেনাবাহিনী থেকে বেরিয়ে অন্য কোনো জায়গাতে হয়তো সাকসেসফুল হতে পারবেন, এবং সেটাই কাম্য অবভিয়াসলি। তবে যে পরিমাণ মানুষ প্রত্যেক বছর এখান থেকে রিটায়ার করে বাইরে আসবেন তা যে শ্রমবাজারের উপর একটা চাপ সৃষ্টি করবে এ ব্যাপারেও আমরা খানিকটা একমত হলাম। এবং রাজ্য সরকারগুলো অনেকেই একমত হচ্ছেন না। যে তবে একটা বিষয় আমি মনে করাবো যে আদতে কিন্তু যারা রিটায়ার করে ফেরত আসবেন এটার সঙ্গে একটা সিমিলারিটি আছে, আমি না বলে পাচ্ছি না। সেটা হচ্ছে এই ধরুন এই যে কিছুদিন আগে আমরা পরিযায়ী সমস্যা দেখছিলাম, তাতে তো খানিকটা এরকম হচ্ছিল না যে বাংলার ছেলেমেয়েরা, বাংলার মানুষরা কাজ করতে গিয়েছেন নয়ডা, কাজ করতে গিয়েছেন ত্রিবান্দ্রম, এবং সেখানে কোভিড হলো এবং সবাই দেশে ফেরত আসতে বাধ্য হলেন, এবং সেখানে কিছু না কিছু কাজে যুক্ত না হলে এদের জীবন ধারণ চলে না। ফলে আলটিমেটলি যদি সেনাবাহিনীতেও একই ধরনের, সেনাবাহিনীর চাকরি চলে যাওয়াটাকে একই ধরনের একটা এফেক্ট হিসেবে মনে করা হয়, তাহলে এই শ্রমিকরা বা এই জওয়ানরা এরা কিন্তু ফেরত আসবে নিজের অঞ্চলে, নিজের রাজ্যে, এবং সেখানে তাদের কোন এক ধরনের কর্ম ব্যবস্থার মধ্যে যুক্ত হতে হবে। না হলে বাকি 30 বছর শুধুমাত্র সামান্য যে অ্যাকিউমুলেটেড টাকা 11 লক্ষ টাকা তাতে চলা খুব শক্ত। এদের পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকবে, এদের নিজেদের সংসার থাকবে, এদের একটা কন্টিনিউয়াস খরচের দায়বদ্ধতা থাকবে। এগুলো ক্রমাগত চালিয়ে যাওয়া, তার জন্য একটা কোথাও শ্রমবাজারে যুক্ত হতে হবে, এবং সেই পদ্ধতিটা যে খুব সহজ বা কেক ওয়াকের মতো তা একেবারেই মনে হচ্ছে না এই মুহূর্তে। ফলে এটা সরকারের কাছে বারবারই থাকবে একটা আমাদের রিকোয়েস্ট হিসেবে বা একটু পুনর্বিবেচনা করার চাহিদা হিসেবে, যে খুব অসম্ভব না হলে এক ধরনের পেনশন স্কিম, এক ধরনের ইন্স্যুরেন্স স্কিম এদের জন্য চালু করা যদি যেতে পারে, তাহলে অন্তত কিছুদিন এরা কর্মহীন হলেও একেবারে খারাপ অবস্থার মধ্যে এসে পড়বেন না। এই ধরনের একটা প্রয়াস যেমন পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বোধহয় প্রযোজ্য হতে পারত, কিন্তু হয়নি। এক্ষেত্রে যারা সরাসরি দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত থাকবেন তাদের জন্য যদি একটু প্রযোজ্য হতো তাহলে বোধহয় এক ধরনের নিশ্চয়তা এদের কাছে থাকতো, এবং একটা সমতা থাকতো যারা পার্মানেন্ট চাকরি করবেন কেন্দ্র সরকারের এই ধরনের স্কিমে, এবং যারা এই শর্ট টার্ম চাকরি করবেন কেন্দ্র সরকারের এই ধরনের স্কিম তাদের মধ্যে। আদারওয়াইজ বিবেকানন্দ যেটা প্রথমে বলেছিলেন যে এক ধরনের ইনইকুয়ালিটি সৃষ্টি হবে চাকরির বাজারে, শ্রমবাজারে, সেটা বোধহয় অ্যাভয়েড করার কোনো উপায় নেই। আরেকটা প্রশ্ন আছে কিছুটা ইম্পারেটিভ আমার যেটা মনে হয়, মানে আমি যেটা বলবো যে সৈন্যবাহিনীর সংখ্যা, মানে সৈনিকের সংখ্যা কমা, এটা কিছুটা ইম্পারেটিভ আধুনিক যুগে, বিকজ অফ টেকনোলজিক্যাল। সেটা বোধহয় আমাদের মেনে নিতে হবে, কারণ ওভার টাইম বোধহয় এটা কমতেই
দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে যাদেরকে আমরা নিলাম না সৈন্যবাহিনীতে তাদেরকে আমি তাদের জন্য কি ব্যবস্থা করছি, এবং সেখানে ইনফ্যাক্ট অনেক রকম প্রপোজাল এসে সরকার নিজে থেকে একটা ট্রেনিং দেওয়ার কথা বলেছে এবং তাদের এই পুলিশ এইসব জায়গায় যাক, কিন্তু কোনোটাই খুব কংক্রিট ইয়েতে আমরা এখনো দেখিনি যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এগুলোকে জানা যাচ্ছে বা সবাই জানতে পারছে, এটা কিন্তু আমরা এখনো দেখিনি। কিছু প্রপোজাল আছে, যেমন এদের মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারটাকে সারা জীবন দেখা যায়, 4 বছর মানে 21 বছরের পর থেকে অন্তত মেডিকেলের নিডটা দেখা, কিংবা এদের যে ন্যাশনাল পেনশন স্কিমের সাথে এদেরকে যুক্ত করা, এই ধরনের কিছু প্রপোজাল আছে, কিন্তু সেখানেও কিছু সদর্থক কিছু ডেফিনিট কিছু আমরা এখনো সরকারের কাছ থেকে শুনিনি। আচ্ছা, একটা আমরা শেষ করবো, তার আগে একটা লাস্ট প্রশ্ন। ডু ইউ থিঙ্ক দ্যাট মিলিটারি, অরূপ রতন মুখোপাধ্যায় করেছেন, ডু ইউ থিঙ্ক দ্যাট মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন ইজ কম্প্রোমাইজিং উইথ কান্ট্রি ডিফেন্স ইন্টারেস্ট বাই অ্যাডপ্টিং অগ্নিপথ? এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অ্যাকচুয়ালি ডিফেন্স ইন্টারেস্ট কম্প্রোমাইজড হবে কি হবে না, দায়বদ্ধতার যে প্রশ্ন এবং টেকনোলজিক্যাল ওয়ারফেয়ারের যে প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা একটু আগেই আলোচনা করেছি। সুতরাং আমি সেই আলোচনায় আবার ফেরত যাচ্ছি না, কিন্তু ছোট করে বলতে গেলে যেটা আমরা বলছিলাম যে দায়বদ্ধতার দুটো দিক আছে। এক হচ্ছে যে যেহেতু শর্ট সার্ভিস কমিশনে আছেন তাই জন্য তাদের দায়বদ্ধতা মানে 4 বছরের জন্য দায়বদ্ধতা যেমন খামতি করতে পারে, আবার কম্পিটিশন যেহেতু 25% মধ্যে আমাকে জায়গা করে নিতে হবে, সেখানে দায়বদ্ধতার চাকরিতে থেকে যাওয়ার জন্য ঠিক। কিন্তু এর সাথে প্রফেসর মার্জিত যেমন বলেছেন এখানে একটা করাপশনের ব্যাপার চলে আসতে পারে, শৈবাল যেমন বলেছেন যে এর সাথে একটা রিজিওনাল কম্পিটিশন এরকমের ব্যাপার চলে আসতে পারে, কারণ কিছু রাজ্য থেকে হয়তো বেশি থেকে গেল, কিছু রাজ্য থেকে কম থেকে গেল, এবং সেখানে কিছুটা রিজিওনাল প্যারোকিয়ালিজম কাজ করবে, সেই ধরনের বিষয় থাকতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম টেকনোলজিক্যাল ওয়ারফেয়ার যখন আসে, মিসাইল এবং অন্যান্য জিনিসপত্রের জন্য বেশি খরচ করার একটা সুযোগ তৈরি হচ্ছে, যদিও আমরা চাই যে সামগ্রিক ডিফেন্স এক্সপেন্ডিচার কমে আরো বেশি হেলথ, এডুকেশন, রাস্তা তৈরি এসবের জন্য ইনফ্যাক্ট খরচ হোক, এবং ডিপ্লোমেসিটা আরো এফেক্টিভলি হোক, সারাক্ষণ যুদ্ধ জিগির না তুলে ইনফ্যাক্ট শান্তির বাতাবরণ তৈরি করা, যেটা ডিপ্লোমেসির আসল কথা, সেটাই ইনফ্যাক্ট আমাদের সরকারের হয়তো সচেষ্টভাবে করা উচিত টু সলভ অল দিস প্রবলেমস। মানে ইনফ্যাক্ট ওইখান থেকে যে টাকা বাঁচবে সেইগুলো দিয়ে এই যারা আরো কল্যাণমূলক কাজে যুক্ত হওয়া উচিত সরকারের, আরো সোশ্যাল সিকিউরিটি প্রোভাইড করা, আনএমপ্লয়েড লোকেদের যাদের এই ধরনের অ্যাপ্লিকেশনে যারা ভুগছেন, সেই কাজটা অন্তত করা যেতে পারে এই টাকাটা যদি ডিফেন্স থেকে রিলিজ হয়। ঠিক আছে, সুতরাং এইভাবে আমরা ভাবতে পারি, এবং দ্যাট উড বি সেটা একটা কনস্ট্রাকটিভ ওয়ে অফ থিঙ্কিং হবে টু গেট আউট অফ দিস প্রবলেম, যেটা এখন অগ্নিপথের জন্য হচ্ছে। অনেক ধন্যবাদ আজকের আড্ডায় থাকার জন্য এবং সক্রিয় অংশগ্রহণ করার জন্য। আশা করি আজকের আড্ডা আপনাদের ভালো লাগলো, এবং পরের সপ্তাহে নয়, পরের মাসে আমরা এরকম আরেকটি কোনো ইন্টারেস্টিং সাম্প্রতিকতম বিষয় নিয়ে আমরা আবার আড্ডায় ফেরত আসবো। আজকের জন্য শুভরাত্রি, নমস্কার।